4 বছর পর বিদেশের মাটি ছেড়ে নিজের চেনা শহরে পা রাখছে নাদিফ। বুক ভরা আশা আর একরাশ ক্লান্তি নিয়ে যখন সে নিজের বাড়ির কলিং বেল চাপে, ভেবেছিল ভালো কিছুই হবে। কিন্তু দরজা খুলতেই সামনে দাঁড়ানো মানবীকে দেখে নাদিফের চোখের পলক থমকে যায়। নীলিমা দাঁড়িয়ে আছে। নীলিমা নাদিফের বড় ভাবির বান্ধবী ছিল, কিন্তু এখন সে নাদিফের বিবাহিত স্ত্রী। নাদিফ বিদেশে থাকা অবস্থায় অনেকটা পারিবারিকভাবে ফোনে ফোনে তাদের এই বিয়েটা হয়। কেমন আছো নীলিমা আপু? না মানে নীলিমা, অনেক বছর পর দেখা হলো আমাদের, তাই না? ওমা, তুমি কি? কাকে চাই? ও আচ্ছা, মনে পড়েছে। তুমি তো পিচ্চির ছোট ভাই নাদিব, তাই না? বড়াম্মু, দেখো তোমার ছোট ছেলে এসেছে। এই মেয়ে, তুমি আমাকে পিচ্ছি ছেলে ছোট ভাই বলে ডাকছো কেন? আমি তোমার ভাই হতে যাব কোন দুঃখে? হ্যাঁ, বয়সে একটু বড় তুমি, তাতে কি? আমি তো এখন তোমার ভাই না। আর কে বলেছে আমি তোমার ছোট ভাই হই? কেন? তোমার আম্মু আব্বু তো আমাকে তাদের আম্মু আব্বু বলেই ডাকতে বলেছে। সেই সম্পর্কে তো তুমি আমার ছোট ভাই হও। তাছাড়া আমার বান্ধবী তো তোমার ভাবি হয়ে এসেছে এখানে, তার দেবর তুমি, ছোট ভাই হবে না? নীলিমার এমন কথা শুনে নাদিবের মেজাজ খারাপ হয়, কারণ 2 বছরের সিনিয়র মেয়ে নীলিমা। কিন্তু তাদের তো বিয়ে হয়েছে। ফোনে যদিও ঠিক মতো ওদের কথা হয়নি, তবুও কি ছোট ভাই হয়ে যাবে সে? গম্ভীর গলায় নাদিব বলে, কি সব আজে বাজে সম্পর্ক বানাচ্ছ তুমি? আরে, আমি তোমার ভাইয়া হতে যাব কোন দুঃখে? আমি তোমার স্বামী, বর। বর বোঝো না? মা বাবা আর ভাবি এ কেমন বলো সিনিয়র সাথে আমার বিয়ে দিল রে। ও আচ্ছা, তাহলে কি এখন থেকে তোমাকে বর বলে ডাকবো? ছোট ভাই বর বললে হবে, নাকি আরো অন্য কিছু বলতে হবে? নাদিবের রাগ এবার আরো উপরে ওঠে। পরিবার দেখে শুনে এমন একটা ন্যাকা মেয়ের সাথে তার বিয়ে দিল। ভাবখানা দেখে মনে হচ্ছে সে বাচ্চা একটা মেয়ে, অথচ নাদিবের থেকে 2 বছরের সিনিয়র। নাদিব দাঁতের দাঁত চেপে বলে, ওই দেখো, বরকে ভাই বলতে হয় না, হোক সে ছোট কিংবা বড়। বিয়ে হলে ছোট ভাই বড় ভাই কোনো ডাক হয় নাকি? হ্যাঁ, তা কি বলে ডাকবো শুনি তো? নাম ধরে ডাকবে। নাম, নামটা জানো তো আমার, নাকি সেটাও ভুলে গেছো এই কয়েক বছরে? ওরে, আমার কি হবে রে? কার সাথে আমাকে বিয়ে দিল রে? হ্যাঁ জানি তো, খুব ভালো করেই জানি। এটা আবার ভুলবো নাকি? তুমি তো এমনিতেও কথা বলনি আমার সাথে বিয়ের পর, শুধু নামটা শুনে শুনেই মুখস্থ হয়ে গেছে। হাই রে কপাল আমার। তা আমার কি নাম বলো তো? খুবই সুন্দর একটা নাম তোমার। নামটা হলো হারামজাদা। নাদিব চমকে যায়। মেয়ের নিশ্চয়ই মাথায় সমস্যা আছে। শেষমেশ তার পরিবার একটা পাগলের সাথে বিয়ে দিল তাকে। পরিবারের সাথে ঝামেলা করে সে না হয় দেশের বাহিরে চলে গিয়েছিল, সেখানেই 3-4 বছর ছিল। তাই বলে এমন একটা মেয়ের সাথে বিয়ে দিবে? ভাবির বান্ধবী যে পাগল তা ওর বাড়ির লোকেরা কি জানতো না? নাদিব চিৎকার করে বলে, কি? আমার নাম হারামজাদা? কে বলেছে এটা? কোন সাহসে তুমি এই শব্দ উচ্চারণ করলে? আজকে তোমার উপরে যে কি করব। এই দূরে থাকো। আমি কি ইচ্ছে করে বলেছি? তোমার আম্মুই বলেছে এটা তোমার নাম। সুন্দর আছে নামটা। বিশ্বাস না হলে অপেক্ষা করো, দেখবে তোমাকে ডাকবে এই নাম বলেই। নাদিব স্তম্ভিত হয়ে যায়। সে ঘর কাঁপিয়ে চিৎকার করে ওঠে, আম্মু, আম্মু, কোথায় তুমি? আজকে তোমাদের সবার সাথে আমার ঝামেলা বাঁধবে। বের হও না কেন? নাদিবের চিৎকার করে বাড়ির ভিতরে চলে আসে। ততক্ষণে নাদিবের পাকে ওর আম্মু সীমা দ্রুত রান্নাঘর থেকে ছুটে এসেছে। কি হয়েছে রে নাদিব? এত চিল্লাচ্ছিস কেন? ভূত দেখলি নাকি? দিনে দুপুরে এ বাড়িতে ভূত থাকে না। আম্মু, এসব কি? হ্যাঁ, তোমরা আমাকে কোন মেয়ের সাথে ফোনে ফোনে বিয়ে করিয়েছো শুনি? মেয়ের ছবি দেখে কেন যে রাজি হলাম। কেন রে? নীলিমা আবার তোর সাথে কি করলো? কি করে আবার? আমার নাম কি হারামজাদা? এ মা, তা হতে যাবে কেন? পাগল নাকি তুই? এইসব আবার কেমন নাম? তাহলে নীলিমা কেন বলছে যে তুমি নাকি ওকে বলেছো আমার নাম হারামজাদা? সত্যি বলো, তুমি এমন করেছো? কেন বড় আম্মু, সেদিন তুমি বললে না ওই হারামজাদাটার জন্য তোমার জীবনে কোনো শান্তি নেই। তা আমি ভাবলাম ওটাই হয়তো তার নাম। নামটা আমার খুবই পছন্দ হয়েছে। আরে, ওটা তো আমি রাগের মাথায় এমনি বলছি। ওর নাম নাদিব, তুই ওকে নাদিব বলে ডাকবি? তুইও না পারিস বটে। নিজের বরকে কেউ এভাবে ডাকে? হ্যাঁ, নাদিম বলে ডাকবে আমাকে, মনে থাকবে। আর মা,
এটা কেমন মেয়ে ধরাই দিছো? দেখে শুনে বিয়েটা করাতে পারতে। এটা তোর শাস্তি। ঝামেলা করে গেছিলি, তাই তোর ভাবির বান্ধবী তোর থেকে 2 বছরের সিনিয়র, তার সাথে বিয়ে করিয়েছি। কিন্তু মেয়েটা লক্ষ্মী অনেক, মা বাবা নেই তার, আমার কাছে থাকছে 2 বছর ধরে, তোর সাথে মজা করেছে। যত সব। তা নীলিমা আপু, না মানে বউ, আমার নাম এবার মনে থাকবে? মনে থাকবে, তুমি যখন বলেছো তখন নাদিবি ডাক, আর কি করার। নাদিবার কথা না বাড়িয়ে নিজের রুমে আসে। নীলিমা একবারও তার ধারে কাছে আসেনি। সে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলে বেরিয়ে পড়ে। সারা বিকেল বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে আসে। রাতে ডিনার শেষ করে নিজের রুমের দিকে এগোয় নাদিব। দেখে নীলিমা খাটের মাঝখানে বসে আছে। আই আই, কি করছো তুমি? একটা মেয়ের রুমে ছেলে মানুষ হয়ে এত রাতে কেন ঢুকেছো? বেরো এখনই। কি মেয়ের রুম মানে? ওই মাথা ঠিক আছে তোমার? কি বলছো তুমি? হ্যাঁ, চুপ করো ফাজিল ছেলে, তোমার কি একটু লজ্জা নেই? একটা মেয়ের রুমের হুট করেই ঢুকে পড়েছো, নখ দিবা না? ভারী বেয়াদব এটা। কি আজব, মায়ের কার পাল্লে আমাকে ঝুলিয়ে দিল। আমি কি অচেনা কেউ? আমি তো তোমার বর, আমি ঢুকবো না তো কে ঢুকবে? তো বড় হয়েছো বলে কি যখন খুশি তখন রুমে চলে আসবে? এটা আমার রুম, এভাবে হুট করে রুমে ঢোকা যাবে না, বুঝেছো ছোট ভাই? আবার ছোট ভাই? ও আল্লাহ, তুমি কার কাছে আমাকে বিয়ের ভাগ্য লিখে দিলা? শোনো ভাবির বান্ধবী, আমি যদি রুমে না ঢুকি তাহলে আমি কোথায় যাব? শোনো, আমার মতো ভালো মেয়ে আর পাবে না। আল্লাহ ভালো করেই কিছু জুটিয়েছে, বুঝেছো? আর তুমি কই থাকবা সেটা আমি কি করে বলবো? আম্মু, ও আম্মু, দেখো তোমার ছেলে আমার সাথে জোর করে। নীলিমা সত্যি সত্যি চিৎকার দিতে শুরু করে। নাদিব আর দেরি করে না, সে এক দৌড়ে গিয়ে নীলিমার মুখটা হাত দিয়ে চেপে ধরে। ওর মা এখানে আসলে সমস্যা আছে। নাদিব বলে, এই আম্মুকে ডাকছো কেন? মারবা নাকি আমাকে? কোন পাগল মেয়েকে বিয়ে করলাম আমি? আল্লাহ আমাকে ধৈর্য দাও। নাদিবের কথা শুনে নীলিমা ওর হাত সরিয়ে দেয়। তারপর রেগে বলে, আমি আম্মুকে বলে দেবো তুমি আমার রুমে আসছো। তুমি ভালো না, বদমাইশ, খারাপ ছেলে, লুচ্চা, লাল টিকটিকি, তেলাপোকা, বাদর, হনুমান, আমার সাথে এসে জোর করে ইয়ে করার চেষ্টা করছো। আরে বোন, আমি আসলে সমস্যা কোথায়? মানে ইয়ে তো করিনি, না মানে কিছু তো করিনি, শুধু রুমই এসেছি। আল্লাহ গো। চুপ, আম্মু বলেছে কোনো ছেলের সাথে কথা না বলতে, সবার থেকে দূরে দূরে থাকতে। আর তুমি সরাসরি আমার রুমে চলে এসেছো। যাও এখান থেকে, আমি খুবই কিন্তু মায়ের কথা শুনি। নাদিব বুঝতে পারে নীলিমার সম্ভবত মাথায় সমস্যা আছে, নয়তো ওর মাথা থেকে স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। নীলিমা ভুলে গেছে স্বামী স্ত্রী কাকে বলে। সে একটা বুদ্ধি বের করে, এভাবে হবে না। নাদিব ক্রিট বের করে। আচ্ছা, আমার আব্বা মতো স্বামী স্ত্রী তাই না? তারা তো একসাথে থাকে। এখন কি বুঝতে পারছো স্বামী স্ত্রী একসাথেই থাকতে হয়? আর আমি কি অন্য ছেলে? আর আমি বুঝতে পেরেছি আমার মা তোমার মাথাটা বিগড়েছে। না না, আম্মু ভালো, আমাকে ভালোবাসে, তবে ঠিক আছে মেনে নিলাম। নাদিব মনে মনে খুশি হয় যে শেষ পর্যন্ত নীলিমা বুঝতে পেরেছে। সে বাথরুমে যায়। নাদিব বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে খাটে শুয়ে পড়ে। একটু পরেই নীলিমা তার পাশে এসে শুয়ে পড়ল। নাদিব একটু নীলিমার দিকে এগোতেই তার হাত নীলিমার হাতের সাথে স্পর্শ লাগে। সাথে সাথে নীলিমা সজোরে এক ধাক্কা মেরে নাদিবকে খাট থেকে ফেলে দেয়। ওরে বাবা, এবার মনে হয় মাজাটা ভাঙলো, মরে গেলাম। এই মেয়ের গায়ে কি শক্তি! ওই আমায় ধাক্কা মেরে ফেলে দিলা কেন? আমার মাজা ভাঙলো রে। এই বদমাইশের ছেলে, তুমি আমার হাতে হাত দিলে কেন? তুমি একটা লুচু ছেলে। যাও সোফায় যাও, আমার পাশে খাটের উপরে ঘুমাতে পারবে না। যাও যাও, এখনই যাও। আরে আমি কি ইচ্ছে করে হাত দিয়েছি? আর তুমি তো আমার বউ, তোমার গায়ে হাত দেবো না তো কার গায়ে দেব? তাছাড়া একটু লেগে গেছে অসাবধানে, এমন করে ফেলে দিলা। উফ। হাত দিয়ে আবার বলছো কার গায়ে হাত দেবো? তুমি তো দেখি ভারী বেদব একটা ছেলে, নিজের প্রতি কোনো কন্ট্রোল নেই। বেরোনোর দিকে। আরে বউয়ের গায়ে হাত দিলে কি এমন হবে? আল্লাহ বাঁচাও আমায়, কার সাথে বিয়ে করলাম আমি? কবি বলেছে বিয়ে আর শপিং এর আগে 10 জায়গায় ঘুরে দেখতে হয়। আজ বিয়ের সময় কোনো দিক না করে ভাবের বান্ধবীকে বিয়ে করেছি, বাসটা খেলাম আমি। জীবনটা আমার শেষ। থামো থামো, এত বেশি বকো না তো। আর বউ বলে কি তার গায়ে হাত দেওয়া লাগবে নাকি? এই নিয়ম কই পাইছো? বিদেশ থেকে তোমার মন মানসিকতা একদম খারাপ ছেলের মতো হয়ে গেছে। ইয়া মাবুদ, কার গায়ে আমি হাত দেব বলে দাও।
শোনো, মানুষ কি বউকে বিয়ে করে বক্সের ভেতর তুলে রাখে নাকি? হ্যাঁ, কাছে আসবে, আদর করবে তো। তুমি এর আগে কয়টা বিয়ে করেছো? এর আগে বিয়ে না করলে তো জানার কথা নয় যে বর বউয়ের গায়ে হাত দিতে পারে। সত্যি কথা বলো, তোমার উপরে আমার সন্দেহ হচ্ছে। বান্ধবী রে, তোর দেবরকে না জেনে বিয়ে করে আজ কি বাসটাই না খাচ্ছি। নাদিব হুট করে তাকিয়ে থাকে নীলিমার দিকে। এ কেমন মেয়ে এটা? নিজের বরের সাথে কেউ এভাবে কথা বলে? নাদিব নীলিমার দিকে তাকিয়ে আছে। তার নীলিমা নাদিবের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে। নাদিব কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে, এসব কি বলো তুমি? তোমার মাথায় কি আসলে সমস্যা আছে? বাচ্চা তো মেয়ে, কয়টা বিয়ে করেছি, এটা কেমন কথা? তুমি প্রথম, আজ তুমি প্রশ্ন করো কেন? হ্যাঁ, তার মানে আরো বিয়ে করার ইচ্ছা আছে? ও যে বললে তুমি প্রথম, তার মানে দ্বিতীয় দ্বিতীয় আরো নিয়ে আসবে? বুঝেছি আমি, আমাকে তোমার ভালো লাগেনি। আরে আরে, মুখে একটু লাগাম দে বই, আমি সে কথা বলিনি। আমার কথা কি একটু বুঝতে পারছো না? আমি আর কিছুই জানতে চাই না, তুমি এক্ষুনি সোফায় যাও। আমার পাশে তুমি শুতে পারবে না, এই খাট আজ থেকে আমার। যাও এখান থেকে। আরে বাবা, কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, শোনো, আর হাত দেবো না, থাকি না, সোফাতে ঘুম আসবে না। তুমি এক্ষুনি যাবে নাকি আম্মুকে ডাকবো? যাও বলছি। বেশি রাগালে কিন্তু এক্ষুনি চিৎকার করবো। তোমার আসল রূপটা না সবার সামনে নিয়ে আসবো বলে দিলাম। আরে আরে, যাচ্ছি। ধ্যান। নাদিব আর কিছু না বলে সোজা বারান্দায় চলে আসে। বারান্দায় দাঁড়িয়ে সে ফোনটা বের করে। নাদিবেরা দুই ভাই, নীরব আর নাদিব। নীরব তার বড় ভাই। সে বিয়ে করেছে 4 বছর আগে, আর ওদের বিয়ের 1 বছর পর নীলিমা ওদের বাড়িতে বেড়াতে এসেছিল। নাদিবের নীলিমাকে ভালো লেগে যায়। নীলিমাকে দেখে মনে হয়েছিল সে জুনিয়র, কারণ নাদিবের থেকে হাইটে সে কম। তাই নাদিব ভেবেছিল তার ভাবির এটা ছোট বোন হবে। নাদিব সেদিন বাড়িতে এসে অচেনা মেয়েটাকে দেখেই পছন্দ করে ফেলে, যদিও সে কাউকে বিষয়টা বলেনি। তবে 2 দিন পর এক বিকেলে নাদিব নীলিমাকে প্রপোজ করে ছাদে। নীলিমাকে বলেছিল, এই যে পিচ্চি মেয়ে, তোমাকে ভালোবাসি, কাউকে বলো না। আমি চাকরি পেয়ে তোমাকে বিয়ে করব। নাদিবের কথা শুনে নীলিমা ঠাস করে চড় মারে নাদিবের গালে। নাদিব হাঁ করে দাঁড়িয়ে থাকে। নীলিমা বলে, এই বাদল, আমি পিচ্ছি মেয়ে? আমি তোর ভাবির বান্ধবী। তোর ভাবি তোর থেকে সিনিয়র, তুই সিনিয়রদের সাথে বেয়াদবি করিস? দাঁড়া, আজকে তোর নামে বিচার দেবো। কথাটা বলেই নীলিমা চলে যাবার জন্য পা বাড়ায়। নাদিব হাত ধরে। দুজনের ভিতরেই ধস্তাধস্তির সময় নাদিব পড়ে যেতে থাকে। নীলিমার হাত শক্ত করে ধরে। দুজনেই একসাথে পড়ে যায়। নীলিমার ঠোঁট এসে পড়ে নাদিবের ঠোঁটের সাথে। আর এটা নিয়েই বাড়িতে তুলকালাম শুরু হয়। অনেক ঝামেলা বাঁধে। নীলিমা কেঁদে কেঁদে সবাইকে বলে, আপনাদের বাড়ির ছোট ছেলে আমাকে ছাদে একা পেয়ে জোর করে চুমু খেয়েছে। আমি সুইসাইড করব। আমি বাঁচবো না, আমার কি হবে? নীলিমার এমন কথা শুনে মায়ের বকুনি খায় নাদিব। তারপর সে দেশের বাহিরে চলে যায়। নাদিব আর কিছু না ভেবেই সোফাতে এসে শুয়ে পড়ে। সারা রাত সোফায় এপস ওপস করে নাদিবের ঘাটটা ধরে গেছে। নাদিব মনে মনে খুব রেগে আছে। সে ভাবছে যে মেয়েটা তাকে এক সময় নাদিব শোন বলে পাগল করে দিত, সে আজ তাকে তেলাপোকা বলছে। এই অপমান সে মেনে নিতে পারছে না। দুপুরে নাদিব গটগট করে নিজের ঘরে ঢোকে। দেখে নীলিমা খাটের উপর একদম পরিপাটি হয়ে বসে একটা বই পড়ছে। নাদিবকে দেখেই নীলিমা বইটা নামিয়ে রাখে। এই যে মিস্টার লিচু, আবার পারমিশন ছাড়া ঘরে ঢুকে পড়লে না? তোমার কি লজ্জা শরমের মাথা একদম খেয়ে ফেলেছো? দেখো নীলিমা, এটা আমার ঘর, আমার আলমারি, আমার জামা কাপড় সব এখানে। আমি এখানে আসবই। আর তুমি আমাকে তুমি করে বলছো কেন? আমি তোমার থেকে ছোট হতে পারি, কিন্তু তোমার বর। এই যে মিস্টার লিচু, আবার পারমিশন ছাড়া ঘরে ঢুকে পড়লে? তোমার কি লজ্জা শরমের মাথা একদম খেয়ে ফেলেছো? বর? কি হাস্যকর কথা। তুমি জানো, ছোটবেলায় যখন তুমি হাফ প্যান্ট পরে ঘুরতে, তখন আমি থাকলে তোমাকে কোলে নিয়ে পাউডার মাখিয়ে দিতাম। আর এখন তুমি বলছো তুমি আমার বর? ছি! ওটা 15 বছর আগের বিষয়। এখন আমি ইঞ্জিনিয়ার, আমি বিদেশ থেকে ফিরেছি। তুমি কেন বুঝতে চাইছো না আমাদের বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে তো কি হয়েছে? আমি তো সেটা মনে করতে পারছি না। আমার কাছে তুমি সেই ছোট্ট নাদিব যে আমাকে ছাদে প্রপোজ করেছিল। ব্রাশ করো নি আজ? গন্ধ বের হচ্ছে। নাদিব আয়নার সামনে গিয়ে নিজের মুখ দেখে। কই, কোনো গন্ধ তো নেই।
নীলিমা তাকে শুধু শুধুই অপমান করছে। নাদিম যখন ব্রাশ করতে যাবে তখন নীলিমা পিছন থেকে এসে তার কলার ধরে হ্যাঁচকা টান মারে। শোনো ছোট ভাই, আজ কিন্তু বাড়িতে মেহমান আসবে। আমার ভার্সিটির কয়েকজন বন্ধু আসবে, তুমি কিন্তু ওদের সামনে একদম আসবে না। কেন আসবো না? এটা আমার বাড়ি, মেহমান আমরাও। না, তুমি ওদের সামনে আসলে ওরা ভাববে ছোট ভাইটাকে, ওরা হাসাহাসি করবে। নীলিমা, তুমি কি সত্যি পাগল হয়ে গেছো নাকি আমাকে পাগল করতে চাইছো? আমি তোমাকে মানুষ করতে চাইছি। যাও এখন, দেরি করো না। আর শোনো, যাওয়ার সময় আমার জন্য একটা কড়া করে কফি বানিয়ে দিয়ে যাবো। চিনি হবে না, শুধু তোমার রাগের মতো দিতে হবে। নাদিব রাগে কাঁপতে কাঁপতে রান্নাঘরে যায়। সেখানে তার আম্মু নাস্তা বানাচ্ছে। নাদিব গজগজ করতে করতে কফি বানাতে শুরু করে। আম্মু, তুমি কি নীলিমাকে কিছু বলতে পারো না? ও আমাকে ছাদের ঘরে পাঠিয়ে দিয়েছে, বলছে ওর বন্ধুদের সামনে গেলে নাকি ওর পেস্টিজ যাবে। এটা কেমন কথা? ও বলছে যখন, তখন জানা বাবা, হয়তো অসুস্থ, মাথায় চোট পেয়েছে। এখন ওর কথা না শুনলে যদি আবার বেশি অসুস্থ হয়ে পড়ে, তুই বরং একটু মানিয়ে নে। তোর সাথে বিয়ের 1 বছর পর ও সিঁড়ি থেকে পড়ে মাথায় চোট পায়। নাদিব মনে মনে সবাই ওর দিকে, সে যেন এবারই ফালতু কেউ। নাদিব কফিতে ইচ্ছে করে 1 চামচ লবণ মিশিয়ে দেয়। মনে মনে ভাবে, এবার বোঝো মজা। তিতা কফি চেয়েছো তো, এখন নোনা কফি খাও। নাদিব ঘরে গিয়ে কফিটা নীলিমার সামনে রাখে। নীলিমা 1 চুমুক দিতেই চোখ মুখ কুঁচকে ফেলে। নাদিব ভাবলো এবার বোধহয় একটা বড়সড় ঝগড়া হবে, কিন্তু নীলিমা হঠাৎ শান্ত হয়ে গেল। জানতাম তুমি এটাই করবে। স্মৃতিশক্তি নেই বলে কি আমি এটাও ভুলে গেছি যে তুমি একটা আস্ত শয়তান। যাও, এই কফিটা তুমি এখন শেষ করবে, পুরোটা, 1 ফোঁটাও যেন বাকি না থাকে। আমি কেন খাবো? ওটা তো তোমার জন্য। খাবে কি খাবে না, নাকি আম্মুকে ডেকে বলবো তুমি আমাকে বিষ খাইয়ে মারতে চেয়েছো? নাদিব কোনো উপায় না দেখে সেই বিস্বাদ লবণাক্ত কফিটা নিজের হাতেই শেষ করে। নীলিমা তখন পাশ থেকে ভিডিও করছিল। দাঁড়ো, এই ভিডিওটা আমি ফেসবুকে দেব। ক্যাপশন হবে, বড়াপুর হাতে নোনতা কফি খাওয়ার শাস্তি ভোগ করেছেন ছোট ভাই। নাদিব আর সইতে পারে না। সে রুম থেকে বেরিয়ে সরাসরি ছাদে চলে যায়। সারা দুপুর সে ছাদে বসে থাকে। বিকেলে যখন সে নিচে নামে দেখে ড্রয়িং রুমে হাসাহাসির শব্দ। নীলিমার বন্ধুরা এসেছে। নীলিমা খুব সেজেছে আজ। নীল শাড়িতে তাকে অসম্ভব সুন্দরী লাগছে। নাদিব আড়াল থেকে তাকিয়ে দেখে নীলিমা তার বন্ধুদের সাথে বেশ খোশ গল্প করছে। নাদিব সবার সামনে গিয়ে বলে, হ্যালো এভরিওয়ান, আমি নাদিম, নীলিমার স্বামী। এই, তুমি এখানে কেন? যাও তো ভিতরে। কেন যাব? তুমিই তো বললে আমি তোমার বান্ধবীর দেবর, তো তোমার বেয়াইকে তোমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেবে না? নাদিব, তুমি কিন্তু সিন ক্রিয়েট করছো, যাও এখান থেকে। সিন তো তুমি ক্রিয়েট করছো নীলিমা। তুমি সবাইকে বলছো আমি তোমার বান্ধবীর দেবর, কখনো বলছো ভাইয়া, কিন্তু সত্যিটা কি জানো? আজ রাতে কিন্তু আমরা দুজনে সিনেমা দেখতে যাব, টিকিট কাটা হয়ে গেছে। কিসের সিনেমা? আমি কোথাও যাবো না। যেতে তো হবেই। কথাটা বলেই নাদিব চলে যায় সেখান থেকে। এভাবেই কেটে যায় 15 দিন। নীলিমার যন্ত্রণায় নাদিব অতিষ্ঠ। সে ডাইনে গেলে নীলিমা বামে যায়। মনে হচ্ছে সব ছেড়ে হিমালয়ে চলে যাবে। এক রাতে নাদিব বাহিরে থেকে বাড়িতে ফেরে। মনটা খারাপ ওর। এমন সময় তার কানে আসে তার মা আর নীলিমার কথার শব্দ। রান্নাঘরের কাছে আসতেই সে নীলিমা আর তার আম্মুর কথা শুনতে পায়। বড় আম্মু, নাদিব তো এখন দেশে ফিরেছে, আর এই কয়েকদিনে অনেক জ্বালিয়েছি। এখন কি সবকিছু স্বাভাবিক করে নিলে হয় না? অনেক দিনই তো স্মৃতিশক্তি হারানোর অ্যাক্টিং করলাম, বাচ্চামি করার ভান করলাম, পাগল সাজার নাটক করলাম। এবার কি ঠিক করে নেব? না নীলু, আরও কিছুদিন যাক। ও তোকে অনেক কষ্ট দিয়েছে, আরও কিছুদিন এভাবে থাকতে দে। যা হচ্ছে প্ল্যান মতো চলুক। নাদিব এসব শুনে হতভম্ব হয়ে যায়। তার মানে এসব অভিনয় ছিল? তার মা আর বউ মিলে তাকে এতদিন বোকা বানিয়েছে? রাগে গজগজ করতে করতে সে রুমে যায়। বারান্দায় দাঁড়িয়ে ভাবতে থাকে এসব এখন কি করবে সে। নাদিব সারা রাত 1 ফোঁটাও ঘুমোতে পারে না। তার শুধু কানে নীলিমা আর আম্মুর সেই ফিসফিসানি বাজছে। 4 বছর বিদেশে হাড় ভাঙা খাটুনি খেটে সে দেশে ফিরল একটু শান্তির আশায়। আর ঘরে এসেই দেখলো তার স্ত্রী আর মা মিলে তার সাথে ইঁদুর বিড়াল খেলছে।
নাদিব ঠিক করে সে এখন নীলিমাকে বুঝতে দিবে না যে সে সব জেনে গেছে, বরং নীলিমা তাকে যেভাবে জ্বালাচ্ছে নাদিব এবার উল্টো পথে হাঁটবে। সে নীলিমার প্রতি এমন এক অযাচিত যত্ন আর অতিরিক্ত দূরত্ব দেখাবে যে নীলিমায় একসময় বিরক্ত হয়ে সবটাই বলতে বাধ্য হবে। সকাল 10টা। নাদিব ড্রয়িং রুমে বসে ল্যাপটপে খুব মনোযোগ দিয়ে টাইপ করছে। নীলিমা তার রুম থেকে নীল রঙের একটা সালোয়ার কামিজ পরে বেরিয়ে আসে। ভিজে চুলগুলো গামছা দিয়ে মুছতে মুছতে সে নাদিবের সামনে এসে দাঁড়ায়। এই যে মিস্টার লুচু, ল্যাপটপ নিয়ে খুব যে পণ্ডিতি দেখাচ্ছ, কাল রাতে কি বারান্দায় মশাগুলো তোমাকে আদর করেনি? না নীলিমা আপু, বারান্দায় খুব সুন্দর হাওয়া ছিল। বিদেশে তো এসির নিচে থাকতে থাকতে শরীরের চামড়া শক্ত হয়ে গেছে। কালকে ঠান্ডা হাওয়াটা বেশ উপভোগ করেছি। ধন্যবাদ আপনাকে আমার স্বাস্থ্যের কথা ভাবার জন্য। নীলিমা আপু, কাল তো তুমি আমাকে বউ বলছিলে, আজ আবার আপু ডাকছো কেন? আর আমাকে ধন্যবাদ দিচ্ছ মানে ঠিকই, আমার উপরে তোমার রাগ হয়নি? রাগ হবে কেন? আপনি তো বড় বোন, বড়রা ছোটদের ভালোর জন্যই তো কষ্ট দেয়। আর আপনাকে তুমি বা তুই বলাটা আমার বেয়াদবি ছিল। আমি ঠিক করেছি এখন থেকে আপনাকে যথাযথ সম্মান দেব। আপনি তো আমার ভাবির সিনিয়র বান্ধবী, তাই না? আই, বেশি নাটক করো না তো। তুমি জানো আমি স্মৃতিশক্তি হারিয়েছি, তাই বলে কি তুমি আমার সাথে এরকম করে পরব্যবহার করবে? মোটেও না, আমি বরং আপনার চিকিৎসার ব্যবস্থা করছি। আমি ইন্টারনেটে দেখলাম স্মৃতিশক্তি ফেরাতে হলে মাথার তালুতে দিনে 3 বার বরফ পানি ঢালতে হয়। আমি আম্মুকে বলেছি বরফ রেডি করতে। আসুন আপনার সেবা করি। বরফ পানি? তুমি কি আমাকে মারতে চাও? এই শীতের সকালে বরফ পানি দিলে তো আমার নিউমোনিয়া হয়ে যাবে। তাতে কি? স্মৃতি ফিরলে নিউমোনিয়া কোনো ব্যাপার না। আপনি তো বলেন আমি আপনার উপর অত্যাচার করি, এবার না হয় সত্যি সত্যি একটু সেবা করি। আসুন আমার সাথে। নাদিব নীলিমার হাত ধরতে গেলে নীলিমা হাত ঝামটা দিয়ে সরিয়ে দেয়। খবরদার আমাকে টাচ করবে না। তুমি বরং ওই বরফ দিয়ে নিজের মাথা ঠান্ডা করো। আমি যাচ্ছি তানিয়ার কাছে, ওর ছেলেটাকে আজ পার্কে নিয়ে যাব। পার্কে যাবেন? একলা যাবেন কেন? পার্কে যাবেন একলা যাবেন কেন? আমি ড্রাইভার হয়ে যাব। আপনি শুধু বলবেন কোথায় নামিয়ে দিতে হবে, কোনো কথা হবে না। আমি আপনার বডিগার্ড। নাদিব তার ল্যাপটপ বন্ধ করে নীলিমার থেকে পিছন পিছন হাঁটতে শুরু করে। নীলিমা ডানে গেলে নাদিব ডানে যায়, নীলিমা বামে গেলে নাদিব বামে যায়। নীলিমা রান্নাঘরে গেলে নাদিব দরজার সামনে গিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তোমার সমস্যা কি নাদিব? তুমি আমার পেছনে গোয়েন্দার মতো লেগে আছো কেন? গোয়েন্দা নই আপু, আমি তো আপনার ছায়া। আপনি যদি স্মৃতিশক্তি হারানো অবস্থায় কোথাও হারিয়ে যান, কিংবা কোনো দুষ্ট লোক যদি আপনাকে ফুল বুঝিয়ে অন্য কোথাও নিয়ে যায়, আমি থাকতে সেটা হতে দেব না। আপনি যেখানে যাবেন আমি সেখানে 5 ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকবো। আমি কোথাও হারাবো না, তুমি নিজের কাজে যাও, আমাকে একা থাকতে দাও। একা থাকা আপনার জন্য রিস্কি। আপনি বরং এখন একটু বসুন, আমি আপনার জন্য নিম পাতার রস করে আনছি। স্মৃতিশক্তি ফেরাতে এটার জুড়ি নেই। নিম পাতার রস? তুমি কি আমাকে তিতা খাইয়ে মারতে চাও? আরে না, তিতা শরীরের জন্য ভালো। আপনার মনের ভেতর যে পরিমাণ ঝাল জমা হয়েছে সেটা কাটাতে এই তিতা খুব দরকার। আমি এখনই আসছি। নাদিব নিমপাতা খুঁজতে বাগানের দিকে যায়। নীলিমা রাগে রান্নাঘরের স্ল্যাটে কিল মারে। সে চাচ্ছিল নাদিব তার উপর রাগ করুক, ঝগড়া করুক, তাকে জড়িয়ে ধরে বলুক, নীলিমা তুমি এসব কি বলছো? কিন্তু নাদিব তো এখন অতি ভদ্র হয়ে গেছে। এই ভদ্রতা নীলিমার সহ্য হচ্ছে না। একটু পরেই নাদিব 1 গ্লাস সবুজ রঙের রস নিয়ে ফিরে আসে। এই নিন নীলিমা আপু, একদম ফ্রেশ নিম পাতার রস, এক নিঃশ্বাসে খেয়ে ফেলুন। আমি খাবো না, সরো তো আমার সামনে থেকে। আপনি যদি না খান তবে আমি বুঝবো আপনি অভিনয় করছেন। আর অভিনয় করলে তো আমি এখনই আম্মুকে নিয়ে ডাক্তার সাহেবের কাছে যাব এবং ওনাকে বলবো আপনাকে ইঞ্জেকশন দিতে। নীলিমা গ্লাসটা হাতে নেয়, নাদিবের চোখের দিকে তাকায়। নাদিবের চোখে এখন কোনো অসহায়ত্ব নেই, বরং এক ধরনের চ্যালেঞ্জ। নীলিমা গ্লাসটা ওখানেই ফেলে দেয়, রসটা মেঝেতে ছড়িয়ে পড়ে। যাও, খাবো না আমি। আর তুমিও যাবে আমার সাথে পার্কে, তবে সাবধান, আমাকে একদম বিরক্ত করবে না। পার্কে যাওয়ার পথে গাড়িতে নীলিমা নাদিবকে নানাভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করে। সে নাদিবের কানের কাছে গিয়ে জোরে গান গায়। নাদিবের চশমাটা বারবার টেনে খুলে ফেলে, কিন্তু নাদিব একবারও রেগে যায় না। সে শান্ত মনে গাড়ি চালায় আর মাঝে মাঝে বলে, আর একটু জোরে গান গান আপু, সুরটা বেশ ভালোই লাগছে।
পার্কে পৌঁছে নীলিমা তার বান্ধবীর ছেলেকে নিয়ে ঘাসের উপর বসে। নাদিব ঠিক 5 ফুট দূরে একটা বেঞ্চে বসে বই পড়তে শুরু করে। নীলিমা বারবার নাদিবের দিকে তাকাচ্ছে, কিন্তু নাদিব যেন তাকে পাত্তাই দিয়েছে না। সে তার বইয়ে ডুবে আছে। নীলিমা একটা ছোট পাথর কুড়িয়ে নিয়ে নাদিমের দিকে ছুঁড়ে মারে। পাথরটা নাদিবের কাঁধে লাগে। কিছু লাগবে আপু? পানি তেষ্টা পেয়েছে, আমি ডাব নিয়ে আসি। আমার ডাব লাগবে না, আমি এখানে একা বসে বোর হচ্ছি আর তুমি বই পড়ছো। এটা কি কোনো ভদ্রতা? আপনি তো বললেন আমি আপনার রুমে ঢুকে অভদ্রতা করেছি, তাই এখন দূরত্ব বজায় রেখে ভদ্রতা দেখাচ্ছি। আপনি খেলা করুন, আমি আপনার বডিগার্ড হিসাবে এখানে বসে আছি। বডিগার্ডগিরি ফলানো বন্ধ করো। এই শোনো, আমার এই আইসক্রিমটা না খেতে ইচ্ছে করছে, যাও নিয়ে আসো। এখনই আনছি, তবে আইসক্রিম খেলে আপনার ঠান্ডা লাগতে পারে, তাই আমি সাথে করে এক ফ্লাস গরম পানিও নিয়ে আসছি। আইসক্রিম খাওয়ার পর ওটা দিয়ে মুখ ধুয়ে নেবেন। ওরে খোদা, তুমি কি আমাকে জ্বালিয়ে মারার কসম খেয়েছো? গরম পানি দিয়ে আইসক্রিম খাওয়ার কথা কে বলে? আমি বলি, কারণ আমি আপনার ভালো চাই। নাদিব আইসক্রিম আনতে গেলে নীলিমার রাগে গজগজ করতে থাকে। সে ভাবে, নাদিব তো আগে এমন ছিল না। ও কি কিছু বুঝতে পেরেছে? না না, ও বুঝলে তো রাগ করতো। ও তো এখন দেবদূত সাজার চেষ্টা করছে। বিকেলে বাসায় ফেরার পর নাদিব আরও এক ধাপ এগিয়ে যায়। সে ডাইনিং টেবিলে সবার সামনে নীলিমার প্লেটে নিজ হাতে করলা ভাজি বেড়ে দেয়। আম্মু, আজ থেকে নীলিমা আপু শুধু তিতা আর সবজি খাবে। মাছ মাংস ওর মস্তিষ্কের জন্য ক্ষতিকর। আমি একটা ডায়েট চার্ট বানিয়েছি ওর স্মৃতি ফেরানোর জন্য। আমি এসব খাবো না। বরম্বু দেখো নাদিব কি করছে। আরে ও তো অসুস্থ রে নাদিব, ওকে জোর করিস না। আম্মু, তুমিই তো বললে ওকে ভালোবাসতে হবে, ওর খেয়াল রাখতে হবে। আমি তো সেটাই করছি। নীলিমা আপু প্লিজ একটু তিতা খান। আপনার স্মৃতিশক্তি একটু একটু করে ফিরলে আমার যে কত আনন্দ হবে। নীলিমা নাদিবের দিকে এমনভাবে তাকায় যেন পারলে তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। সে টেবিল থেকে উঠে নিজের রুমে চলে যায়। নাদিব শান্ত মনে নিজের খাবার শেষ করে। রাতে নাদিব যখন রুমে ঢোকে, দেখে নীলিমা খাটের মাঝখানে একটা বালিশ রেখে দেয়াল তুলে রেখেছে। ওপাশে যাবে না, ওটা হলো এলএসি। ওপাশে গেলে কিন্তু আমি ড্রাগন হয়ে যাব। কোনো সমস্যা নেই, আমি ওপাশে যাব না। তবে আপনার যদি রাতে ভয় লাগে তবে নাদিম ভাইয়া বলে ডাক দেবেন, আমি আপনার জন্য পাহারা দেব। তুমি কি আমাকে ভাইয়ার একটা অভ্যেসে পরিণত করতে চাইছো? আপনিই তো শুরু করেছেন, আমি তো শুধু আপনার সুরেই সুর মিলাচ্ছি। ঘুমিয়ে পড়ুন আপু, কাল সকালে আপনার জন্য চিরতার রস রেডি রাখবো। নীলিমা বালিশটা নাদিবের মুখে ছুঁড়ে মারে। নাদিব বালিশটা জড়িয়ে ধরে হাসতে হাসতে চোখ বন্ধ করে। সে জানে নীলিমা এখন রাগে ফেটে পড়ছে। অভিনয়ের জাল নীলিমা নিজেই বুনেছিল, এখন সেই জালে সে নিজেই আটকা পড়েছে। পরের দিন সকালবেলা নাদিবের ঘুম ভাঙে এক অদ্ভুত অনুভূতিতে। তার মনে হয় নাকে কেউ পালক দিয়ে সুড়সুড়ি দিয়েছে। চোখ খুলে দেখে নীলিমা তার মুখের খুব কাছে ঝুঁকে আছে। নীলিমার হাতে একটা ময়ূরের পালক। নাদিবকে চোখ খুলতে দেখে নীলিমা একগাল হাসে, তবে সেই হাসিতে মায়ের চেয়ে শয়তানি বেশি। শুভ সকাল ছোট ভাইয়া। সূর্য তো মাথার উপরে উঠে গেল, এখনো কুম্ভকর্ণের মতো ঘুমাচ্ছ। ওঠো ওঠো, আজ তোমার অনেক কাজ। কি কাজ? আর আপনি এত সকালে আমার তো কাছে কেন? লাইন অফ কন্ট্রোল পার করেছেন কেন? নীলিমা বালিশের দেওয়ালটা এক ধাক্কায় সরিয়ে দিয়ে বলে, সব লাইন ফাইন আজ কাজ করবে না। আজ আমার আলমারি পরিষ্কার করাতে। আমি স্মৃতিশক্তি হারিয়েছি বলে কি ঘরের ধুলোবালিও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? তুমি ঝটপট উঠে আমার সব শাড়ি আর জামা কাপড় রোদে দাও। আমি কেন দেব? বাসে তো কাজের লোক আছে। কাজের লোক তো পরপুরুষ। আমার শাড়ি কোনো পরপুরুষ ধরলে আমার খুব অস্বস্তি হয়। তুমি তো আমার ভাইয়ার মতো, তাই তোমার উপরই ভরসা করা যায়। যাও, দেরি করো না। নাদিব মনে মনে হাসে। সে বোঝে নীলিমা তাকে খাটানোর ধান্দা করছে। সে বিছানা থেকে নেমে খুব বাধ্য ছেলের মতোই নীলিমার আলমারি থেকে একে একে সব শাড়ি বের করতে থাকে। ঠিক আছে আপু, আপনার আদেশ চিরদার্য, তবে একটা শর্ত আছে। আমি যখন শাড়িগুলো রোদে দেব আপনাকে আমার পাশে দাঁড়িয়ে থাকতে হবে। আমার আবার হাইট ফোবিয়া আছে, মাথা ঘুরলে যদি পড়ে যাই। তোমার আবার কবে থেকে হাইট ফোবিয়া হলো? বিদেশ গিয়ে কি দানা গজিয়েছে?
স্মৃতি যেহেতু আপনার নেই, তাই আমার হাইট ফোবিয়ার কথাও আপনি ভুলে গেছেন। চলুন ছাদে যাই। ছাদে গিয়ে নাদিব নীলিমাকে নিয়ে শাড়ি মেলে। রোদে দাঁড়িয়ে থাকতে নীলিমার বেশ কষ্ট হয়েছে। নাদিব ইচ্ছে করেই খুব ধীর গতিতে একটা একটা করে শাড়ি ক্লিপ দিয়ে আটকাচ্ছে। নীলিমা আপু, এই গোলাপি শাড়িটা কার দেওয়া? বড় দুলাভাইয়ের নাকি? কেন, দুলাভাই নেই আমার? ওটা আমি নিজের টাকায় কিনেছি। তুমি তাড়াতাড়ি করো নাদিব, আমার রোদে মাথা ঘুরছে। ওমা, আপনারও মাথা ঘুরছে? তাহলে তো আমরা দুজনেই অসুস্থ। আসুন, রোদে দাঁড়িয়ে আমরা দুজনে মিলে কিছুক্ষণ জব করি। আমাদের স্মৃতি ফিরে আসুক, আমাদের স্মৃতি ফিরে আসুক, এমন করে। তুমি কি কাজ শেষ করবে নাকি আমি চলে যাব? নাদিব তাড়াতাড়ি কাজ শেষ করে। নীলিমার ফর্সা মুখটা রোদে একদম টকটকে লাল হয়ে গেছে। নাদিব পকেট থেকে একটা চকলেট বের করে নীলিমার সামনে ধরে। নিন, একটা তিতা চকলেট খান, এতে ব্রেন শার্প হবে। নীলিমা চকলেটটা কেড়ে নিয়ে নাদিবের পায়ের উপর সজোরে পাড়া দেয়। নাদিব ব্যথায় উফ করে উঠতেই নীলিমা খিলখিল করে হেসে নিজেই নেমে যায়। দুপুরে খাওয়ার টেবিলে নীলিমা নাদিবের জন্য এক বাটি বিশেষ সালাদ বানিয়ে নিয়ে আসে। সেখানে প্রচুর কাঁচা লঙ্কা আর লেবুর রস। নাদিব, তুমি তো ডায়েট করতে ভালোবাসো। এই নাও তোমার জন্য একদম স্পেশাল সালাদ, এতে প্রচুর ভিটামিন সি আছে। এ তো দেখছি শুধু ঝাল আর টক। আপনি খাবেন না? না, আমি তো অসুস্থ। অসুস্থ মানুষের ঝাল খেতে নেই। তুমি খাও, তোমার স্বাস্থ্য ভালো হওয়া দরকার। নাদিব সালাদে এক চামচ মুখ দিতেই তার কান দিয়ে ধোঁয়া বের হতে শুরু করে। ঝালে তার চোখ দিয়ে জল চলে আসে, কিন্তু সে দমে যাওয়ার পাত্র নয়। সে প্লেটটা নীলিমার দিকে বাড়িয়ে দেয়। নীলিমা আপু, এটা একা খেতে পারছি না। আপনার হাতে ছোঁয়া লেগেছে তো, তাই অমৃত লাগছে। আপনার স্মৃতি না ফিরলে কি হবে? স্বাদ তো ফিরেছে। এক চামচ আপনিও খান। আমি কেন খাবো? বললাম না আমি খাবো না। আম্মু দেখো, নীলিমা আপু নিজের বানানোর জিনিসও খাচ্ছে না। ও মনে হয় আমাকে সন্দেহ করছে যে আমি তো কিছু মিশিয়েছি। আপু, আপনি যদি এক চামচ না খান তবে আমি বুঝবো আপনি আমাকে ঘৃণা করেন। খেয়ে নে না নীলু, ও তো তোকে কত আদর করে খাওয়াচ্ছে। নীলিমা কোনো উপায় না পেয়ে এক চামচ মুখে দেয়। সাথে সাথেই তার অবস্থা নাদিবের চেয়েও খারাপ হয়। সে হাবুস হুবুস করে জল খেতে থাকে। নাদিব মুচকি হাসে। কেমন লাগলো ঝালটা? বেশি টক হয়ে গেছে নাকি? তোকে আমি আজ ছাড়বো না নাদিব, তুই আমার সাথে চাল চেলেছিস। মোটেও না, আমি তো শুধু আপনার ভালোবাসা শেয়ার করলাম। বিকেলে নীলিমা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল। নাদিব তার ল্যাপটপ নিয়ে পাশে এসে বসে। নীলিমা হঠাৎ রিমোট দিয়ে চ্যানেল বদলে দেয়। নাদিব ক্রিকেট দেখছিল, নীলিমা লাগিয়ে দিল রান্নার চ্যানেল। ক্রিকেটটা দেখছিলাম তো, বদলালেন কেন? আমার ইচ্ছে, এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। আর শোনো, আজ রাতে আমাকে একটা ড্রামা লিখে দিতে হবে আমার ভার্সিটির কালচারাল প্রোগ্রামের জন্য। আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমি ড্রামা লিখবো কিভাবে? কেন, তুমি তো সারাক্ষণ আমাদের সাথে ড্রামাই করছো। একটা স্ক্রিপ্ট লেখা তোমার জন্য কোনো ব্যাপারই না। আর যদি না লিখে দাও তবে আমি কাল থেকে তোমার ল্যাপটপের পাসওয়ার্ডটা হ্যাক করে গেম খেলে সব ফাইল ডিলিট করে দেবো। আচ্ছা ঠিক আছে, লিখবো। ড্রামার নাম দেব এক পাগলি স্ত্রীর ডায়েরি। মূল চরিত্রে আপনি থাকবেন। নাদিব, তুমি কিন্তু অপমান করছো। অপমান নয় আপু, এটা তো শিল্প। আপনি বড় মানুষ, আপনি শিল্পের মর্যাদা বুঝবেন না। নীলিমার রাগে রিমোটটা সোফায় ছুঁড়ে ফেলে। নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। নাদিব বুঝতে পারে নীলিমার রাগ এখন তুঙ্গে। সে কিছুক্ষণ পর এক গ্লাস ঠান্ডা আটা দিয়ে নীলিমার রুমের সামনে যায়। নীলিমা আপু রাগ করেছেন? এই নিন, মাঠা নিয়ে এসেছি, পেট ঠান্ডা হবে। নীলিমা ভিতর থেকে চেঁচিয়ে বলে। আমি খাবো না, নিয়ে যাও তোমার মাঠা। বিষ মিশিয়ে নিয়ে এসেছো নিশ্চয়ই। বিষ কেন মেশাবো? আপনি মারা গেলে আমাকে তো আবার পুলিশ ধরবে। আর তার চেয়ে বড় কথা, আপনাকে জ্বালাবে কে? মাঠাটা দরজার সামনে রাখছি, ইচ্ছে হলে খেয়ে নেবেন। নাদিব ড্রয়িং রুমে ফিরে আসে। সে জানে নীলিমা ঠিকই মাথাটা খাবে। একটু পর দরজা খোলার শব্দ হয়। নাদিব আড়াল থেকে দেখে নীলিমা মাথাটা নিয়ে ভিতরে যাচ্ছে। নীলিমার মুখে একটা ছোট্ট হাসির রেখা। রাতে যখন নাদিব রুমে ঢোকে, দেখে নীলিমা খাটের উপরে একটা বোর্ড দিয়ে বসে আছে, লুডো খেলবে। আচ্ছা, একটা বাজি ধরি, যে হারবে তাকে কাল সকালে সারা বাড়ি সব জুতো পরিষ্কার করতে হবে। ঠিক আছে, তবে আমি জিতলে
আপনাকে কাল আমার জন্য এলাচ চা বানিয়ে খাওয়াতে হবে। খেলা শুরু হয়। নীলিমা বারবার শয়তানি করে গুটি সরিয়ে দিয়েছে। যখন নাদিব অন্যদিকে তাকাচ্ছে, নাদিব সব দেখছে কিন্তু কিছুই বলছে না। হঠাৎ নাদিব নীলিমার হাতটা খপ করে ধরে ফেলে। এই যে চুরি ধরা পড়ে গেছে। আপনি তো দেখি আস্ত চোর, স্মৃতি নেই অথচ চুরি করার বুদ্ধি ঠিকই আছে। চুরি নয়, এটাকে বলে স্ট্র্যাটেজি। তুমি ছোট মানুষ, বুঝবে না। আর কতদিন নীলিমা, আর কতদিন এই লুকোচুরি খেলবে? নীলিমার চোখের মণি একটু কেঁপে ওঠে। সে সামনে নিয়ে বলে, যতক্ষণ না তোমার এই অহংকার ভাঙছে। তুমি বিদেশে থেকে আমাকে গুরুত্ব দাওনি কেন? কেন তুমি ভেবেছিলে যে আমি তোমার অপেক্ষায় থাকবো না? আমি কখনো তোমাকে গুরুত্বহীন ভাবিনি নীলু। আমি শুধু চেয়েছিলাম আমাদের জীবনটা গুছিয়ে নিতে। ওসব কথা পারে হবে, এখন লুডু খেলো। 6 না পড়লে কিন্তু তুমি শেষ। সে সামনে নিয়ে বলে। নাদিব আর কথা বাড়ায় না। সে বোঝে নীলিমা এখন সত্যটা বলতে চাইছে না, কিন্তু তার আচরণে পরিবর্তন আসছে। সকাল থেকে নাদিবের মনে হচ্ছে বাড়িতে বিশেষ কোনো ষড়যন্ত্র চলছে। রান্নাঘর থেকে আম্মু আর নীলিমার হাসির শব্দ ভেসে আসছে। নাদিব ড্রয়িং রুমে বসে আছে ঠিকই, কিন্তু তার কান ওদিকেই পড়ে আছে। একটু পরেই তার আম্মু ড্রয়িং রুমে এসে দাঁড়ায়, হাতে 1 গ্লাস কুসুম গরম পানি আর লেবুর টুকরো। নাদিব, নীলুর মাথাটা না আজ খুব ধরেছে। ডাক্তার বলেছে ওরে বেশি নড়াচড়া করতে দেওয়া যাবে না। তুই বরং আজ ঘরের সব ধোয়া কাপড়গুলো ইস্ত্রি করে দিস তো। আমি স্ত্রী করব কেন আম্মু? তুমি আছো, কাজের মেয়েটা আছে। আর নীলিমার মাথা ধরেছে তো ও শুয়ে থাকুক। কাপড় ইস্ত্রি করার সাথে ওর মাথা ধরার কি সম্পর্ক? এই তোর বিচার। বউটা অসুস্থ, স্মৃতিশক্তি নেই। তার উপর তোকে একটা ছোট কাজে সাহায্য করতে বলছি আর তুই না করছিস। ও যদি রাগ করে ওর বাবার বাড়ি চলে যায় তখন বুঝবি মজা। আম্মু আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে কাপড়গুলো নাদিবের কোলের উপর রেখে চলে যায়। নাদিব দীর্ঘশ্বাস ফেলে ইস্ত্রি গরম করতে শুরু করে। ঠিক সেই সময় নীলিমা ধীর পায়ে রুমে ঢোকে। মাথায় একটা ব্যান্ডেজ বাঁধা, মনে হচ্ছে বড় কোনো চোট পেয়েছে। ওনাদীপ, তুমি কাপড় ইস্ত্রি করছো? কত কষ্ট তোমার, তাই না? ইস, আমার যদি আজ শরীরটা ভালো থাকতো। শরীর খারাপ তো মাথা ব্যথা কেন? আপনার কি আজ স্মৃতিশক্তি বেশি করে ফিরে আসছে নাকি? না রে, আজ খুব বেশি করেই ভুলে যাচ্ছি সব। ডাক্তার বলেছে স্মৃতি ফেরাতে হলে আমাকে নাকি খুব হাসি খুশি থাকতে হবে। আর আমার সবচেয়ে বেশি খুশি লাগে যখন কেউ আমার পা টিপে দেয়। পা টিপে দিতে হবে? আপনি কি আমাকে দাসে পরিণত করতে চান? দেখছো কেমন নিষ্ঠুর ছেলে তুমি? বইয়ের একটা আদর সেবাও করতে জানো না। আজ আমি অসুস্থ বলে তুমি একটু পাটাও দিতে পারবে না। পরম্বু ঠিকই বলে, তুমি বিদেশ গিয়ে মানুষ থেকে পাথর হয়ে গেছো। নাদিব বুঝতে পারে আম্মু আর নীলিমা মিলে তাকে কোণঠাসা করার চেষ্টা করছে। সে শান্ত মাথায় একটা পরিকল্পনা করে। ঠিক আছে নীলিমা আপু, আপনি যখন অসুস্থ তখন সেবার ভার আমার। তবে পা টেপার আগে আপনার মাথায় একটু সরিষার তেল মালিশ করে দিই, এতে স্মৃতিশক্তি একদম ঝরঝরে হয়ে যাবে। তাই নাকি? দাও তাহলে, দাও। নাদিব রান্নাঘর থেকে 1 বাটি সরিষার তেল নিয়ে আসে। তাতে সে ইচ্ছে করে একটু কালো জিরা আর মেথি মিশিয়ে আনে, যাতে বিশ্রী গন্ধ হয়। সে নীলিমার মাথায় অঢেল তেল ঢালতে শুরু করে। ওরে বাবারে, এত তেল দিচ্ছ কেন? পুরো শাড়ি ভিজে যাচ্ছে তো। আর এই তেলের গন্ধ এত বিচ্ছিরি কেন? আরে আপু, এটা হলো ওষুধি তেল। স্মৃতি ফেরাতে এর কোনো জুড়ি নেই, একটু সহ্য করুন। বেশি করে তেল না দিলে আপনার ব্রেনে জং ছুটবে না। নীলিমা তেলের গন্ধে বমি করার উপক্রম করে। সে নাদিবকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, হয়েছে, আর সেবা করতে হবে। তোমার সেবার চেয়ে আমার অসুস্থ থাকাই ভালো। যাও, এখন আমার জন্য 1 বাটি ঝাল ঝাল চটপটি বানিয়ে নিয়ে আসো। খুব খেতে ইচ্ছে করছে। চটপটি একদম রেডি। তবে ডাক্তার বলেছে অসুস্থ অবস্থায় বেশি মশলা খাওয়া যাবে না। আমি আপনার জন্য স্বাস্থ্যকর চটপটি বানিয়ে এনেছি। নাদিব রান্নাঘরে গিয়ে সিদ্ধ করা ডাবলির ভিতর প্রচুর তিতা করলার রস আর লেবু চিপে দেয়। ঝাল হিসেবে দেয় শুকনো মরিচের গুঁড়া। সে জানে নীলিমা ঝাল খেতে পারে, কিন্তু তিতা একদমই সহ্য করতে পারে না। একটু পরে নাদিব চটপটির বাটি নিয়ে নীলিমার সামনে এসে দাঁড়ায়। এই নিন আপু, আপনার পছন্দের চটপটি, নিজ হাতে খাইয়ে দেব। না থাক, আমি নিজেই খেতে পারবো। তুমি যাও, আম্মুর সাথে বাজারে যাও, বাড়িতে মাছ নেই। নীলিমা 1 চামচ মুখে দিয়েই স্থির হয়ে যায়।
তিতা করলার কটু স্বাদে তার সারা শরীর রিরি করে ওঠে, কিন্তু সে বুঝতে পারে নাদিব তাকে জব্দ করার জন্যই করেছে। সে মুখ ভ্যাংচায় না, বরং জোর করে গিলে ফেলে। দারুণ হয়েছে নাদিম, আমার তো মনে হচ্ছে এতে আমার স্মৃতিশক্তির 1% ফিরে এসেছে। তুমি বরং কালো আমাকেই চটপটিটা বানিয়ে দিও। বাপরে, এ তো সহ্য ক্ষমতা দেখি অসীম। তিতা করলা খেয়েও হাসছে। বিকেলে নাদিব বাজারে যাওয়ার জন্য তৈরি হয়। আম্মু তাকে একটা লম্বা লিস্ট ধরিয়ে দেয়। নাদিব, নীলু বলছিল ওর জন্য কয়েকটা বিশেষ জিনিস আনতে। ওই দেখ, লিস্টে লেখা আছে একটা বড় সাইজের লাল ওড়না, চন্দন সাবান আর 1 কেজি কাঁচা তেঁতুল। কাঁচা তেঁতুল দিয়ে কি হবে? ও জানে কি হবে, তুই যা, দেরি করিস না। নাদিব বাজার থেকে সব নিয়ে ফিরে। সন্ধ্যায় দেখে নীলিমা ড্রয়িং রুমে বসে ওই লাল ওড়নাটা মাথায় দিয়ে আয়নার সামনে এক মনে গান গাইছে। নাদিবকে ঢুকতে দেখে সে হাতের তেঁতুলটা নাদিবের দিকে বাড়িয়ে দেয়। নাদিব শোনো, আজ রাতে আমরা একটা খেলা খেলবো। এই যে 1 কেজি তেঁতুল দেখছো, আমরা দুজনে পালা দিয়ে এটা খাবো, ঠিক আছে? যে বেশি খেতে পারবে সে জিতবে, আর যে হারবে তাকে কাল সকালে সারা বাড়ির সব ফ্যান পরিষ্কার করতে হবে। খেলবো। আমিও দেখতে চাই আপনার পেটে কত বিদ্যে। রাত 10টা। টেবিলে কাঁচা তেঁতুল আর লবণ মরিচের গুঁড়ো নিয়ে বসা হয়েছে। আম্মু বিচারক হিসেবে বসে আছে। নীলিমা একের পর এক তেঁতুল মুখে পুড়ছে আর নাদিবের দিকে তাকিয়ে জিহ্বা দেখাচ্ছে। নাদিবের দাঁত ঢুকে শিউরে উঠছে, তাও সে হার মানবে না। কি হলো নাদিব? ছোট ভাই তো দেখি এখনই হাঁপিয়ে উঠেছে। আরেকটা খাও, দেখি তোমার সাহস। খাবো। আপনার জন্য যদি আর রাতে আমার দাঁত পড়ে যায় তবে কিন্তু খবর আছে। নাদিব আর নীলিমা সমানে তেঁতুল খাচ্ছে। দুজনেরই চোখ দিয়ে পানি বের হয়ে আসছে। হঠাৎ নীলিমা নাটক শুরু করে। সে পেটে হাত দিয়ে বসে পড়ে। ওরে আম্মু, আমার পেটে কি যেন হচ্ছে। নাদিব, তুমি কি বিষাক্ত তেঁতুল এনেছ? আমার খুব কষ্ট হচ্ছে। কি বলছেন? আমি তো ভালো দেখে তেঁতুল এনেছি। দাঁড়ান, আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। ডাক্তার লাগবে না নাদিব, তুই বরং নীলুকে এখন কোলে করে ওর রুমে নিয়ে যা, ও হাঁটতে পারছে না। নাদিব যখন নীলিমাকে কোলে নিতে যায়, নীলিমা আড়ালে আম্মুকে চোখ টিপে আসে। নাদিব নীলিমাকে কোলে নিয়ে রুমে ঢোকে। নীলিমা নাদিবের গলা জড়িয়ে ধরে খুব কাছে মুখ নিয়ে আসে। কি হলো নাদিব, তোমার হার্টবিট তো বাড়ছে কেন? তেঁতুল খেয়েছো নাকি আমাকে কোলে নিয়ে ভয় পাচ্ছ? আমি আপনার ওজনের জন্য কষ্ট পাচ্ছি আপু। আপনি তো দেখি দিন দিন খাসির মতো মোটা হচ্ছেন। কি বলে? আমি খাসি? তোকে আমি আজ নামাবই না। তুই আমাকে কোলে নিয়ে সারা ঘর ঘুরবি, এটাই তো শাস্তি। নাদিব নীলিমাকে বিছানায় ছুঁড়ে ফেলে দেয়। নীলিমা ব্যথায় চেঁচিয়ে ওঠে, কিন্তু আসলে সে মজা পাচ্ছে। আপনার স্মৃতি ফিরুক আর না ফিরুক, আপনার শয়তানি বুদ্ধি যে পূর্ণ মাত্রায় আছে সেটা আমি বুঝে গেছি। শুভরাত্রি আপু। নীলিমা বিছানায় শুয়ে হাসতে থাকে। সে বুঝতে পারছে নাদিব তাকে সন্দেহ করছে, কিন্তু নাদিবের এই অসহায়ত্ব দেখতেই তার সবচেয়ে বেশি ভালো লাগে। নাদিব বারান্দায় গিয়ে দাঁড়িয়ে ঠিক করে কাল সে এমন একটা ঘটনা ঘটাবে যাতে নীলিমা নিজেই স্বীকার করতে বাধ্য হয় যে সে নাটক করছে। নাদিব বারান্দার রেলিং শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকে। একটু পর নীলিমা আসলো রুমে। নাদিব নিজেকে শান্ত করতে পারছে না। তার নিজের মা আর স্ত্রী মিলে তাকে গত 2 মাস ধরে একটা জীবন্ত নাটকের পুতুল বানিয়ে রেখেছে। স্মৃতিশক্তি হারানোর নাম করে, বাচ্চা সাজার নাম করে নীলিমা তাকে যা ইচ্ছে তাই বলছে, আর নাদিব বোকার মতো সব সহ্য করছে। নাদিব মনে মনে হাসে, ভাবছে নীলিমা যদি 2 বছরের বড় হওয়ার সুবাদে নিজেকে বেশি চালাক ভাবে, তবে নাদিবও 4 বছর বিদেশ থেকে অনেক কিছুই শিখে এসেছে। এবার পাল্টা আঘাত দেওয়ার পালা। নাদিব গটগট করে ঘরের ভিতর ঢুকে। সে কোনো কথা না বলেই সোফাতে গিয়ে শুয়ে পড়ে। নীলিমা অবাক হয়, নাদিব আজ ঝগড়া করলো না কেন? সে এত শান্ত কেন? কিন্তু এভাবে নাদিবকে চুপ থাকতে দিলে তো চলবে না। কি ব্যাপার, তুমি হঠাৎ এভাবে চুপচাপ বাধ্য ছেলের মতো সোফাতে শুয়ে পড়লে? তোমাকে বলেছিলাম রুমে ঢোকার আগে আমার অনুমতি নিতে, না বলে বারবার রুমে আসবে না বলেছি না? তোমার কি আম্মুর বকা খাওয়ার খুব শখ হয়েছে? না গো নীলু, আম্মুকে ডাকার আর দরকার হবে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত?
আবার হিমালয়ে যাওয়ার ভূত মাথায় চাপলো নাকি? গেলে তো আমারই শান্তি, ঘরটা আমার একার হতো। সেরকম কিছু নয়। না, একটা মেয়ের সাথে এভাবে একই খাটে ঘুমানো আমার পক্ষে ঠিক হবে না, এটা নীতি বিরুদ্ধ। নীলিমা অবাক হওয়ার ভান করে। নাদিব হঠাৎ এভাবে কথা বলছে কেন বুঝতে পারছে না। সে বলে, কেন? মেয়ের সাথে কোথায় ঘুমাচ্ছ? তুমি তোমার বউয়ের সাথে ঘুমাচ্ছ। তুমি তো বলেছিলে যে স্বামী স্ত্রী একসাথে থাকতে হয়, ঘুমানো যায়। এখন আবার নীতি কথা আসছে কেন? আরে ওসব তো মিথ্যা বলেছি। তোমার সাথে এক ঘরে থাকার জন্য ওসব গল্প সাজিয়েছে। আমি আসলে তোমার কেউ না, আর তুমিও আমার কেউ নাও। তুমি তো বড় আপু। যাও ওই পাশে, মানে খাটে গিয়ে ঘুমাও। ও আচ্ছা, বেশ, তুমি যা বলবে। নীলিমা আর কিছু বলে না। সে চুপচাপ বালিশ নিয়ে খাটের এক কোণে শুয়ে পড়ে। নাদিব আর চোখে লক্ষ্য করে নীলিমার মুখটা হঠাৎ ম্লান হয়ে গেছে। সম্ভবত সে আশা করেনি নাদিব এভাবে সরাসরি তাকে প্রত্যাখ্যান করবে। নাদিব মনে মনে হাসে, মনে মনে বলে, এবার বুঝবে নীলু, কত ধানে কত চাল, কোন দিক দিয়ে যায় কোন দিকের হাল। আমার সাথে অ্যাক্টিং। এবার আমি তোমাকে হাড় ভাঙা খাটুনি খাটাবো, আর কোনো ঝগড়া নয়, বুঝবে তুমি পরে। পরদিন সকালে নাদিব খুব সকালেই ঘুম থেকে ওঠে। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট করতে বসে সে। আম্মুর গরম গরম পরোটা আর ডিম ভাজি দিয়েছে। একটু পরে নীলিমা চুল এলিয়ে দিয়ে ড্রয়িং রুমে আসে। সে এসে নাদিবের ঠিক পাশের চেয়ারেই বসতে চায়। নাদিব সেটা দেখে সাথে সাথে প্লেট হাতে তুলে নিয়ে অন্য পাশের একটা চেয়ারে গিয়ে বসে পড়ে। নীলিমা শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে নাদিবের দিকে। তার চোখে এক ধরনের বিস্ময় আর কষ্ট দেখা যায়, কিন্তু নাদিবের চোখ আজ পাথরের মতো শক্ত। সে মনে মনে বলে, আমি অনেক জ্বালিয়েছ নীলু। ভেবেছিলাম বিদেশের 4 বছর হাড় ভাঙা খাটুনি কেটে দেশে ফিরে বউ নিয়ে শান্তিতে সংসার করব। আর তুমি কি করলে? স্মৃতিশক্তি হারানোর নাটক করে আমায় নাজেহাল করলে। এবার দেখো আমি কি করি। এর পরের কয়েকদিন নাদিব একদম অন্য মানুষ হয়ে গেছে। সে সে নীলিমার সাথে জরুরি কাজ ছাড়া কোনো কথাই বলে না। নীলিমা কথা বলতে আসলে সে ল্যাপটপে ব্যস্ত হয়ে পড়ে, অথবা অথবা ফোনে কথা বলার ভান করে এড়িয়ে যায়। রাতে সে আর খাটে শোয় না, ড্রয়িং রুমের সোফায় গিয়ে শুয়ে থাকে। নীলিমা কয়েকবার এসে তাকে সরে যাওয়ার জন্য রাখলেও সে কান দেয় না। নাদিব দেখতে পায় নীলিমা দিন দিন গুমসুম হয়ে যাচ্ছে। তার সেই চঞ্চলতা আর দুষ্টুমিগুলো যেন কোথাও হারিয়ে যাচ্ছে। তবুও নাদিবের ভয় হয়, সে যদি এখন নীলিমার প্রতি মায়া দেখায় তবে নীলিমা আবারও সেই নাটক শুরু করবে। এই সমস্যার সমাধান খুঁজতেই নাদিব তার ছোটবেলার বন্ধু রিয়াদকে ফোন করে। বিকেলে এক কফি শপে রিয়াদের সাথে দেখা হয়। কিরে নাদীপ, হঠাৎ জরুরি তলব? কোনো বড় ঝামেলায় পড়ছিস নাকি? আরে দোস্ত, আমি আর এই প্যারা নিতে পারছি না। জীবনটা তেজপাতা হয়ে গেছে। কেন, নীলিমা ভাবির সাথে কি হলো? খুলে বল আমায়। নাদিব শুরু থেকে শেষ পর্যন্ত নীলিমার অভিনয়, আম্মুর সাহায্য এবং নিজের পাল্টা চালের কথা সবই খুলে বলে। রিয়াজ সব শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে। আসলেই চিন্তার ব্যাপার। ভাবি তো বেশ তুখোড় খেলোয়াড়। তবে এমনটা হয়েছে, সত্যি সত্যি ভাবির মা বাবা মারা যায়। তোর মা তোকে নিজের কাছে রেখে তোর সাথে বিয়ে দেয়। আরে সে সিনিয়র বলে আমি তাকে এড়িয়ে চলেছি। বাধ্য হয়ে বিয়ে করেছি বলে তার খোঁজ খবর রাখেনি। আচ্ছা, যা হবার হয়েছে। আচ্ছা, আমাকে একটু ভাবার সময় দে। আমি একটা জুৎসই বুদ্ধি বের করছি। আচ্ছা দোস্ত, তুই ছাড়া আমার আর কোনো গতি নেই। এরপর নাবিদ চলে আসে বাড়িতে। রাতে বারান্দায় দাঁড়িয়ে নাদিব আকাশের দিকে তাকিয়ে থাকে। নীলিমা ঘরের ভিতর থেকেই তাকে কয়েকবার উকি দিয়ে দেখেছে, কিন্তু সামনে আসার কোনো সাহস পায়নি। ঠিক সেই সময় রিয়াজের ফোন আসে। হ্যালো রিয়াজ, কিছু ভাবলি? দোস্ত, আইডিয়া পেয়েছি, একদম জবরদস্ত আইডিয়া। একটা কাজ করলে তোর বউ নিজের মুখে সব স্বীকার করবে। যাক দোস্ত, তুই আমারে বাঁচালি। কি করতে হবে বল? ফোনে সব বলা যাবে না। কাল সকালে আমার বাসায় আসিস, সামনাসামনি সব বলবো। আর শোন, একটা সারপ্রাইজ আছে তোর জন্য। ওকে, কাল সকালে আসি। এরপর নাদিব তার সোফাতে গিয়ে শুয়ে পড়ে। নীলিমা ডাকার চেষ্টা করে, কিন্তু ডাকে না। পরদিন নাদিব রিয়াজের বাসায় যায়। কলিং বেল বাজতেই রিয়াজ এসে দরজা খুলে দেয়।
ভেতরে ঢুকে নাদিব তো অবাক। ড্রয়িং রুমের সোফায় তাদের ছোটবেলার আরেক বান্ধবী সামিয়া বসে আছে। কিরে সামিয়া, তুই এখানে? কতদিন পরে তোকে দেখলাম। হ্যাঁ আমি। হারামি নাদিম, তুই তো বিয়েতে দাওয়াত পর্যন্ত দিলি না, বিদেশ থেকে ফিরে তো বড়লোক হয়ে গেছিস। সরি রে দোস্ত, বিয়েটা আসলে ফোনে ফোনে হয়েছে আর খুব অদ্ভুতভাবে হয়ে গেছে, পরে সব বলবো। কিন্তু তুই এখানে কি করছিস? ওইটা তোর ভাবি রে নাদি, 2 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। মানে আমার বউ সে। মানে শেষ পর্যন্ত বান্ধবীকে বিয়ে করলে? শালা লুচ্চা, তুই সেই লুচ্চাই থেকে গেলি। আরে বান্ধবীকে পাওয়ার জন্য একটু লজ্জা হলে সমস্যা নেই। সামিয়াকে আমি তোদের সব কথাই বলেছি, ও আমাদের এই প্ল্যানে সাহায্য করবে, তোর চিন্তা নেই। নাদিম, রিয়াজ আমাকে সব বলেছে। তোকে যখন নীলিমার সামনে একটা নাটক করতে হবে। নীলিমা যদি দেখে তোর জীবনে অন্য কোনো মেয়ে আছে, তবে হিংসেই সে তার স্মৃতি হারানো ভুলে গিয়ে আসল রূপে ফিরে আসবে। ঠিক আছে, কাল বিকালে তুই নীলিমাকে নিয়ে পার্কে যাবি। সামিয়া সেখানে কাকতালীয় ভাবে আসবে। তোরা দুজন এমন অভিনয় করবি যেন তোরা অনেক দিন ধরে একে অপরকে ভালোবাসিস। এটা নীলিমা সহ্য করতে পারবে না। পরিকল্পনা মোতাবেক পরদিন বিকেলে নাদিব নীলিমাকে নিয়ে পার্কে যায়। নীলিমা আজ খুব শান্ত। সে চুপচাপ নাদিবের পাশে বসে আছে। নাদিব একটা লম্বা বেঞ্চে বসে এদিক ওদিক তাকাচ্ছে। একটু পরেই সামিয়াকে দেখা যায়। সে খুব সেজেগুজে নাদিবের দিকে এগিয়ে যায়। আরে সামিয়া, তোমার আসতে দেরি হলো কেন? আমি তো কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি। নীলিমা তোমাকে যে সারপ্রাইজ দেবো বলেছিলাম না, সেটা হলো এই। আরে বলো না, রাস্তায় যা জ্যাম ছিল, মনে হচ্ছিল তোমার কাছে আর পৌঁছাতেই পারবো না, তবে চলে এসেছি দেখো। নাদিব নীলিমার দিকে তাকায়। নীলিমা পাথরের মতো স্থির হয়ে বসে আছে। নাদিব এবার আসল চালটা চালে। নীলু, এই হলো সামিয়া, আমার খুব কাছের মানুষ। আসলে তোমায় সত্যটা বলাই হয়নি। অনেকদিন আগে থেকে আমরা একে অপরকে ভালোবাসি। আসলে তোমায় বিয়ে করাটা একটা ভুল ছিল, যেটা এখন আমি বুঝতে পারছি। নাদিবের কথাটা শেষ হতেই সে নীলিমার দিকে তাকায়। সে দেখলো নীলিমার ফর্সা মুখটা হঠাৎ আগুনের মতো লাল হয়ে গেছে। তার দু চোখ দিয়ে যেন আগুনের হালকা ফোয়ারা বেরোচ্ছে। নীলিমা এমনভাবে নাদিবের কলার চিপে ধরে যেন সে এখনই তাকে ছিঁড়ে ফেলবে। কি বললে নাদিম? ও তোমার কে? আরেকবার বলো তো শুনি। নাদিব কিছু বলে না। সে নীলিমার থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর মুচকি হেসে বলে, এখন থাকো, আমরা দুজন ঘুরতে যাই। নাদিব আলতো করে নীলিমাকে হাতটা নিজের কলার থেকে সরিয়ে দেয়। নীলিমার শরীর রাগে কাঁপছে, কিন্তু নাদিবের মুখে এক অদ্ভুত প্রশান্তি। সে সামিয়ার দিকে তাকিয়ে একটা মুগ্ধতার হাসি দেয়, যা নীলিমার কলিজায় তীরের মতো বিঁধছে। আহ নীলু, এত উত্তেজিত হচ্ছে কেন? সামি আমার খুব স্পেশাল কেউ। তুমি বরং এখানে বসে একটু জিরিয়ে নাও। আমরা দুজনে একটু ওই দিক থেকে ঘুরে আসি, অনেক কথা জমে আছে আমাদের। একদম ঠিক বলেছো নাদিব, চলো না, ওই লেকের ধারটা খুব সুন্দর, ওখানে গিয়ে বসি। নাদিব আর সামিয়া নীলিমাকে ওভাবেই একা বসিয়ে রেখে গল্প করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। নীলিমা বোকার মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। তার চোখের কোণে নোনা জল জমেছে। সে নাদিবকে 1.5 মাস ধরে নিজের হাতের পুতুল বানিয়ে নাচিয়েছে। সে নাদিব আজ অন্য একটা মেয়ের হাত ধরে তাকে অবহেলা করে চলে গেল। নীলিমার মনে হচ্ছে তার পুরো পৃথিবীটাই ওলটপালট হয়ে যাচ্ছে। সে কাঁদতে কাঁদতে বেঞ্চে বসে পড়ে। নাদিব আড়াল থেকে সব দেখছে। সামিয়া বলে, দোস্ত, কাজ তো হচ্ছে মনে হয়। ভাবি তো দেখছি কান্নাকাটি শুরু করেছে, একটু বেশি হয়ে যাচ্ছে না? না সামিয়া, ও আমাকে এর চেয়েও বেশি কষ্ট দিয়েছে। ও যতক্ষণ না নিজের মুখে স্বীকার করছে যে ও নাটক করছে, ততক্ষণ আমি থামবো না। চল, এবার আমরা ফুচকা খাই। নাদিব আর সামিয়া নীলিমাকে নিয়ে দূরে একটা ফুচকার দোকানে গিয়ে দাঁড়ায়। নাদিব ইচ্ছে করেই গলা উঁচিয়ে কথা বলছে যাতে নীলিমা শুনতে পায়। সামিয়া, এই নাও, এই ফুচকাটা অনেক ঝাল। তোমার তো ঝাল খুব পছন্দ, নাও আমি খাইয়ে দিই। নীলিমা থাকতে পারে না। সে চোখে জল মুছে হনহনিয়ে ফুচকার দোকানে ওদের সামনে গিয়ে দাঁড়ায়। তার বুক ধড়ফড় করছে জেলাসিতে। নাদিব, আমি তোমার সাথে বাসায় যাব, চলো এখান থেকে এখনই। আরে নীলু, তুমি এখনো এখানে? আমি তো ভাবলাম তুমি বাসায় চলে গেছো। আমরা এখন যাব না,
আমরা ফুচকা খেয়ে আইসক্রিম খাবো, তারপর রিক্সা করে পুরো শহর ঘুরবো। তোমার যদি খুব তাড়া থাকে তবে তুমি একাই যেতে পারো। হ্যাঁ নীলিমা আপু, নাদিব আর আমি অনেকদিন পর একান্তে সময় কাটাচ্ছি। আপনি মাঝখানে থাকলে আমাদের একটু আনিজি লাগছে। নীলিমা সামিয়ার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। সামিয়া চোখ সরিয়ে নেয়। নীলিমা বলে, আনিজি লাগছে মানে? ও আমার স্বামী, ও তোমার কে শুনি? আপু, আপনি ভুলে যাচ্ছেন কেন যে আপনার স্মৃতি নেই? আপনি তো আমাকে ভাইয়া ডেকেছেন, লুচ্চা বলেছেন, তেলাপোকা বলেছেন, তো এখন স্বামী দাবি করছেন কোন অধিকারে? সামিয়া অন্তত আমাকে সম্মান দেয়। সামিয়া, চলো ওই আইসক্রিমের দোকানে যাই। নাদিব আর সামিয়া নীলিমাকে পাত্তাই দিচ্ছে না। নীলিমাও নাছোড় বান্দা, সে ওদের পিছন পিছন হাঁটতে শুরু করে। আইসক্রিমের দোকানে গিয়ে নাদিব দুটা কোন আইসক্রিম কেনে, একটা নিজে নেয়, অন্যটা সামিয়াকে দেয়। নীলিমার জন্য কিছুই নেয় না। নাদিব, আইসক্রিমটা খুব টেস্টি, তুমি একটু খেয়ে দেখবে? অবশ্যই, তোমার হাতের আইসক্রিম তো অমৃতই হবে। নাদিব সামিয়ার হাত থেকে আইসক্রিমটা এক কামড় খায়। নীলিমা পাশে দাঁড়িয়ে রাগে নিজের ওড়না ছিঁড়েছে। তার মনে হচ্ছে সামিয়াকে এক ধাক্কায় লেগের জলে ফেলে দিই। নাদিব, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি আইসক্রিম খাবো। ও তাই তো, আমি ভুলেই গেছি। কিন্তু নীলু, আইসক্রিম তো মিষ্টি হয়, আর তোমার জন্য তো ডাক্তার শুধু তিতা আর সবজি খেতে বলেছে। স্মৃতি ফেরাতে মিষ্টি খাওয়া ঠিক হবে না। সামিয়া, চলো আমরা ওই ব্রেঞ্চটাই গিয়ে বসি। নাদিব আর সামিয়া একটা বেঞ্চে গিয়ে বসে খুব ঘনিষ্ঠ হয়ে কথা বলতে থাকে। সামিয়া নাদিবের শার্টের কলার ঠিক করে দেয়। নাদিব সামিয়ার চুলে লেগে থাকা একটা ঘাস ছড়িয়ে দেয়। নীলিমা একটু দূরে দাঁড়িয়ে সব দেখছে আর গুমড়ে গুমড়ে মরছে। সে বুঝতে পারছে নাদিব তাকে ইগনোর করছে, কিন্তু সে মুখ ফুটে স্বীকারও করতে পারছে না যে তার স্মৃতি ঠিক আছে। নাদিব, তুমি এত বড় শয়তান আমি জানতাম না। অন্য মেয়ের সাথে প্রেম করে আমাকে জেলাসি দেখাচ্ছ? দাঁড়ো, আমি এর শোধ নেব। নীলিমা হঠাৎ নাদিব আর সামিয়ার মাঝখানে গিয়ে ধপ করে বসে পড়ে। নাদিব, আমার খুব মাথা ঘুরছে, আমি মনে হয় পড়ে যাবো, আমাকে ধরো। সামিয়া, দেখো তো নীলু আপুর কি হয়েছে। ও মনে হয় বেশি তেঁতুল খেয়ে ফেলেছে। তুমি ওর মাথায় একটু বাতাস করে দাও তো। আমার হাত আবার সামিয়ার চুলে আটকে গেছে। নাদিব একবারের জন্য নীলিমাকে স্পর্শ করছে না, সে বরং সামিয়ার সাথে খুনসুটিতে ব্যস্ত। নীলিমা বুঝলো এই ফন্দি কাজ করবে না। সে এবার এক কাঠি এগিয়ে গেল। ও নাদিব, আমার না পুরনো সব কথা মনে পড়েছে। তোমার সাথে আমার বিয়ে হয়েছিল। স্মৃতি ফিরেছে নাকি? ভালো তো, তবে ওসব পুরনো কথা ভেবে লাভ নেই। তবে সামিয়াকে আমি লাল শাড়ি নয়, হীরা আর সোনার সেট দেবো বলেছি। নীলু আপু, তুমি বরং বাসায় গিয়ে আম্মুর সাথে কাজ করো। আমরা আজ রাতে ডিনার বাইরে করে ফিরবো। না, তোমরা ডিনার করতে যাবে না? নাদিব, তুমি আমার সাথে এখনই বাসায় যাবে, আমি বলছি চলো। কেন যাবো নীলিমা? তুমি তো অসুস্থ। অসুস্থ মানুষের সাথে সময় কাটানোর চেয়ে সুস্থ মানুষের সাথে কাটানো অনেক ভালো। সামিয়া, চলো রিক্সা ডাকি। নাদিব আর সামিয়া শিকদার উঠে পড়ে। নীলিমা এক দৌড়ে গিয়ে রিকশার পাদানিতে উঠে পড়ে। আমি তোমাদের একা ছাড়ছি না, যেখানে যেখানে যাবে আমি তোমাদের ছায়ার মতো সাথে থাকবো। নাদিব আর সামিয়া একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসে। নাদিব বুঝলো নীলিমার বাঁধ ভাঙতে আর বেশি দেরি নেই। নীলিমা রিকশায় বসে সামিয়া নাদিবের মাঝখানে দেয়াল হয়ে থাকার চেষ্টা করছে, কিন্তু নাদিব বারবার সামিয়ার দিকে ঝুঁকে কথা বলছে। এভাবেই কেটে যায় এক সপ্তাহ। নাদিব নীলিমাকে এড়িয়ে চলে আর নীলিমা বারবার নাদিবের কাছে যেতে চায়। নাদিব সোফাতে বসে আছে, এমন সময় সেখানে নীলিমা আসে। তোমার সমস্যা কি? এমন করছো কেন আমার সাথে? কেমন করছি? একটা জিনিস ভাবছি। কি ভাবছো? হিমালয়ে চলে যাবে? না, হিমালয় নয়। আমি ভাবলাম তুমি যেহেতু আমাকে বর বলে মানতে পারছো না, আর তোমার স্মৃতিশক্তি ফিরছে না, তাই এভাবে জোর করে তোমায় আটকে রাখা ঠিক হবে না। আমি কালই আব্বুকে বলবো এই বিয়েটা ভেঙে দিতে। তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আর আমি আমার মতো নতুন করে জীবন সাজাই। নীলিমার সারা গা জ্বলে উঠল। সে এগিয়ে আসে নাদিবের দিকে। সে নিজেকে কিছুটা সামলে নিয়ে বলে, বিয়ে ভেঙে দেবে মানে? তুমি চাইলেই ভাঙা যায় নাকি? আর তুমি নতুন জীবন সাজাবে মানে কি? কেন? তুমিই তো বলেছিলে আমি প্রথম, তার মানে আরও আছে। এখন ভাবছি দ্বিতীয় বিয়েটা করেই ফেলি। আমার তোমার সাথে তো আমি সামিয়ার পরিচয় করিয়ে দিলাম। দেখলা না মেয়েটা আমাকে কতটা ভালোবাসে?
মেয়েটা আমাকে খুব পছন্দ করে। ওর স্মৃতিশক্তি একদম প্রখর। ও অন্তত আমাকে হারামজাদা বা তেলাপোকা বলে ডাকবে না। কি? এই, তুমি আমার সামনে দাঁড়িয়ে আবার অন্য মেয়ের নাম নিচ্ছ? সামিয়া মেয়েটা ভালো না। সেদিন বাইরে ছিলাম বলে কিছুই বলিনি, এখন বাড়িতে আছো, তোমার লজ্জা করে না অন্য মেয়ের কথা বলতে? আর আমি থাকতে তুমি বিয়ে করবে মানে আমি তোমাকে চিবিয়ে খেয়ে ফেলবো না? তুমি কেন খাবে? তুমি তো আমার কেউ নাও। তুমি তো আমাকে ছোট ভাই ডাকতে চাও, তো বড় বোন হিসেবে তুমি আমাকে আমার বিয়েতে তদারকি করবে, বর সেজে যাওয়ার সময় আমার গায়ে আতর মাখিয়ে দেবে, ঠিক আছে না? নাদিম, বেশি ফাজলামো করো না। আমি কিন্তু এখনো অসুস্থ, মানে কিছুই মনে পড়ছে না। জানি তো তুমি অসুস্থ, তাই তো তোমার উপর আর অত্যাচারের বোঝা বাড়তে চায় না। তুমি কালই ব্যাগ গুছিয়ে নাও, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব। আর হ্যাঁ, সামিয়া মেয়েটা রান্নাও খুব ভালো জানে, তোমার মতো শুধু তানিয়া ভাবির হাতে রান্নার ভাগ বসায় না। নাদিবের কথা শুনে নীলিমা এবার ছোট থেকে নেমে নাদিবের সামনে এসে দাঁড়ায়। তার চোখে মুখে এখন আর অভিনয়ের হাসি নেই, বরং এক ধরনের ছটফটানি কাজ করছে। আমি যাবো না, এটা আমার বাড়ি, তুমি দাঁড়ানোর কে? অদ্ভুত, তুমি আমাকে চেনো না, আমাকে পরপুরুষ ভাবো, আমার স্পর্শে ধাক্কা দিয়ে ফেলে দাও, তাহলে আমার সাথে কেন থাকবে? যাও, তোমার সেই নিরাপদ জায়গায় ফিরে যাও, যেখানে কোনো লোচো ছেলে নেই। নাদিব আর কোনো কথা না বলে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ে। তবে সে আড়ালে মিটিমিটি হাসছে। সে জানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গজগজ করতেই লাইন বন্ধ করে দেয়। তবে আজ সে নাদিমকে সোফায় যেতে বলার সাহস পায় না। পরদিন সকালে নাদিব খুব পরিপাটি হয়ে তৈরি হয়। ডাইনিং টেবিলে সবাই খেতে বসেছে। আম্মু নাদিবকে দেখে একটু অবাক হয়। কি রে নাদীপ, আজ এত সকাল সকাল তৈরি হয়ে কোথায় যাচ্ছিস? আম্মু, আমি একটা জরুরি সিদ্ধান্ত নিয়েছি। নীলিমার শরীর আর মন দুই খুব খারাপ, ও আমাকে সহ্য করতে পারছে না। আমি ওকে আজ থেকে ওর বাসায় পাঠিয়ে দিচ্ছি, আর ওকিলের সাথে কথা বলেছি, ডিভোর্স পেপার রেডি করতে বলেছি। আমার এমন মেয়ে লাগবে না, বুঝেছো? তার মায়ের হাত থেকে রুটির টুকরোটা প্লেটে পড়ে যায়। নীলিমা তখন চায়ের কাপে চুমুক দিয়েছিল। তার গলায় চা আটকে সে বিষম খায়। নাদীপ, এসব কি বলছিস? পাগল হয়েছিস নাকি? ডিভোর্স কেন হবে? কেন হবে না আম্মু? যে মেয়ে আমাকে চিনতে পারে না তার সাথে সংসার করা মানে তো ওর উপর জুলুম করা। আমি চাই না ও কোনো পাপিষ্ঠ ছেলের সাথে এক ঘরে থাকো। ওর স্মৃতি যখন ফিরবে তখন দেখা যাবে। আপাতত আমার সাথে না থাকলেই ভালো থাকবে। না না, আমার যাওয়ার দরকার নেই, আমি আমি ঠিকই আছি। তুমি ঠিক নেই নীলু, তুমি আমাকে হনুমান আর তেলাপোকা বলে ডাকো। কোনো সুস্থ স্ত্রী তার স্বামীকে এসব বলে না। তোমার চিকিৎসা দরকার। আমি তোমাকে পাবনা মেন্টাল হাসপাতালেও ভর্তি করানোর কথা ভাবছি। নাদিম, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমি মোটেও পাগল নই। পাগল না হলে অভিনয় করছিলে? কি বলো আম্মু, ও কি অভিনয় করছিল? তুমি তো ওর সাথে থাকো সারাদিন, তুমি নিশ্চয়ই জানো। নাদিকে মা আমতা আমতা করতে থাকে। সে বুঝতে পারছে নাদিব কিছু একটা ধরে ফেলেছে। নীলিমা তখন রাগে আর অপমানে ফুঁসছে। তুমি আমাকে পাবনা পাঠাতে যাও? এত বড় সাহস তোমার? দাঁড়াও, দেখাচ্ছি মজা। নীলিমা টেবিল থেকে একটা গ্লাস নিয়ে ফ্লোরে আছাড় দিয়ে ভেঙে ফেলে। তারপর নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। নাদিব শান্ত হয়ে নাস্তা শেষ করে। সে জানে মাছ বড়শিতে বিঁধেছে। বিকেলের রোদেলা আকাশটা কেমন যেন মেঘলা হয়ে আসছে। বাড়িতে বিরাজ আর সামিয়া এসেছে। বিরাজ ড্রয়িং রুমে বসে নাদিবের বাবা মায়ের সাথে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে। ওদিকে রান্নাঘরের সীমানা গুমসুম হয়ে কাজ করছে। তার বুকটা ধড়ফড় করছে। 7-8 দিন আগের সেই পার্কের ঘটনা তার মাথা থেকে যাচ্ছেই না। নাদিবকে সে চেনে, কিন্তু এই নতুন নাদিবকে সে চিনতে পারবে না। নাদিব তার ঘরের দরজা খোলা রেখেই ল্যাপটপে কাজ করার ভান করছে। সামিয়া ঘরে ঢুকে সোফায় নাদিবের একদম গা ঘেঁষে বসে। নাদিব আর সামিয়া এমনভাবে গল্প করছে যেন চারপাশের পৃথিবী তাদের কাছে তুচ্ছ। নীলিমা রান্নাঘর থেকে 3 কাপ চা নিয়ে ঘরের দরজার কাছে আসতেই তার কান খাড়া হয়ে যায়। সামিয়ার কণ্ঠস্বর শোনা যায়। নাদিব, একটা কথা বলো তো, ওই পাগলি মেয়েটাকে কবে ছাড়বে? আমাদের এত বছরের সম্পর্কের কথা তুমি এখনো বাড়িতে পরিষ্কার করে বললে না। এখন আবার এই স্মৃতিভ্রম হওয়া পাগলি মেয়েকে নিয়ে সংসার করার নাটক করছো কেন? ছেড়ে দেবো সামিয়া,
আজকে আম্মু আর আব্বুকে ডিভোর্সের ব্যাপারে হালকা ইঙ্গিত দিয়েছি। বাবা মা রাজি না হলেও আমার কিছু যায় আসে না, আমি তাকে ছেড়ে দেব। ওর সাথে থাকা মানে নিজের জীবনটা নষ্ট করা। কয়েকটা দিন ধৈর্য ধরো জান। আর ধৈর্য ধরছি না, 4 বছর পর দেশে এলে, অথচ দেখা করলা 1 মাস পর। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গেছো। নাদিব নীলিমাকে দেখিয়ে সামিরার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, ভুলিনি রে, ভেবেছিলাম যেহেতু বড়দের চাপে বিয়েটা করে ফেলেছি তাই হয়তো ওকে মেনে নেব, ভালোবেসে সংসার করব। কিন্তু ও তো আমাকে চেনেই না। ও এখন বড় আপু সাজছে, আমার ভাইয়া ডাকছে। এসব অসহ্য লাগে। এই জন্য তো শেষমেশ তোমার সাথে যোগাযোগ করা। তুমি আমার আসল ঘর। শোনো, আজ তোমাকে একটা বিশেষ গিফট দেবো আমি। কথাগুলো নীলিমার কানে তপ্ত সীসার মতো লাগে। তার হাত কাঁপছে, চোখের কোণে নোনা জল চিকচিক করছে। কিন্তু পরক্ষণেই একরাশ জিদ আর রাগ তার মাথায় চড়ে বসে। সে আর দরজার আড়ালে দাঁড়িয়ে থাকে না, গটগট করে ভিতরে ঢুকে চায়ের কাপগুলো টেবিলের উপর সজোরে রাখে। শব্দ শুনে নাদিব আর সামিয়া চমকে ওঠার ভান করে। নাদিব, তোমার বউ তো সব দেখে ফেলেছে, শুনেও ফেলেছে মনে হয়। এখন কি হবে? আরে ধুর, ওর কিছু মনে থাকবে না। ওর তো স্মৃতিই নেই। ও এখন চা রেখে যাবে, একটু পরেই ভুলে যাবে আমরা কি কথা বলেছি। ওর কথা বাদ দাও তো, চলো আমরা ছাদে যাই, এখানে দম বন্ধ লাগছে। নাদিব আর সামিয়া নীলিমাকে পাত্তাই দিল না। নাদিব সামিয়ার কোমরে হাত দিয়ে খুব আলতো করে জড়িয়ে ধরে ঘরের বাহিরে বেরিয়ে গেল। নীলিমা টেবিলের উপর হাত দিয়ে থরথর করে কাঁপছে, আর মনে হচ্ছে কলিজাটা কেউ ছিঁড়ে নিচ্ছে। সে বিড়বিড় করে বলে, এত বড় সাহস, আমাকে ডিভোর্স দেবে আর আমাকে পাগলি বলছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমান করলে আর আমি শুয়ে নিব? নীলিমা দ্রুত চোখে জল মুছে ওদের পিছন পিছন ছাদে যায়। ছাদে গিয়ে দেখে আকাশ নীল হয়ে আছে, কিন্তু নীলিমার ভিতর তখন কালবৈশাখী ঝড়। নাদিব আর সামিয়া ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। সামিয়া নাদিবের কাঁধে মাথা রেখেছে। জানো সামিয়া, এই ছাদটা আমার খুব প্রিয়। এমন একটা ছাদে বসে আমি বিদেশের মাটিতে বসে তোমার কথা ভাবতাম, আর আজ তুমি আমার পাশে। সত্যিই নাদিব, ওই পাগলি মেয়েটা তোমাকে একবারও বিরক্ত করবে না তো? বিরক্ত তো করেই, সারাক্ষণ কি যেন একটা নাটক করে। আমার তো মাঝে মাঝে মনে হয় ওকে কোনো পাগলা গারোতে রেখে আসে। তবে আর কিছুদিন, তারপর তুমিই হবে এই বাড়ির মালকিন। নীলিমা আর থাকতে পারল না, সে চিৎকার করে সামনে এগিয়ে আসে। নাদিব, তুমি নিজেকে কি মনে করো? আমি বেঁচে থাকতে তুমি অন্য মেয়েকে এই বাড়িতে নিয়ে আসবে? এই মেয়েটাকে যে আমার কাঁধে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। সামিয়া, শুনলে ও আমাকে তুমি বলছে? ওর কি মনে পড়েছে আমি ওর বর, নাকি আবার নতুন কোনো নাটক শুরু করলো? মনে হয় নাটকই করছে নাদিব। স্মৃতি ফিরলে তো কবেই ফিরতো। আজই নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। তুই চুপ কর। তুই আমার স্বামীর সাথে কি করছিস? নাদিব, তুমি কেন এর সাথে প্রেম করছো? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? কই, ওদিন তো আমাকে তেলাপোকা বললে, তারপর তো বললে আমি পরপুরুষ। আজ আবার ভালোবাসার কথা উতলে পড়লো। শোনো নীলু আপু, তুমি তোমার কাজ করো, গিয়ে যাও। আমার একটু নিরিবিলি কথা বলতে চাই। সামিয়া, চলো আমরা ওই কোনায় গিয়ে বসি। নাদিব সামিয়াকে নিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ায়। নীলিমা যেন আগ্নেয়গিরি হয়ে আসে। তার ইচ্ছে করছে সামিয়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে। সে নাদিবের হাত খপ করে ধরে নিজের দিকে ঘোরায়। নাদিব, আমি আর পারছি না। তুমি কেন আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? আমি কি সত্যি তোমার কেউ নই? না, তুমি আমার ভাবির সিনিয়র বান্ধবী, বড় বোনের মতো থাকো, সম্মান পাবে। স্ত্রী হতে চাইলে তো স্মৃতি দরকার, মায়া দরকার। তোমার তো সেসব নেই। নাদিব আর সামিয়া আবারও গল্পে মেতে ওঠে। নীলিমা দূরে দাঁড়িয়ে ছাদের কার্নিশ আঁকড়ে ধরে গুমড়ে গুমড়ে কাঁদতে থাকে। সে বুঝতে পারছে তার বোকা সাজাটাই আজ তার কাল হয়ে দাঁড়িয়েছে। নাদিব যদি সত্যি ডিভোর্স দিয়ে দেয় তবে সে কোথায় যাবে? নীলিমা মনে মনে কসম করে আর অভিনয় করে, আজ রাতে সব শেষ করে দেব। নাদিবকে আজ স্বীকার করাতেই হবে যে সে শুধু আমারই। সন্ধ্যায় নাদিব যখন রুমে ঢোকে দেখে নীলিমা ব্যাগ গোছাচ্ছে। নাদিব মনে মনে একটু ঘাবড়ে যায়, আসলে কি চলে যাবে নাকি? ভালো করেছো নীলু, নিজের ভালো সবাই বোঝে। ব্যাগ গোছানো হলে বলো, নিচে গাড়ি দাঁড়িয়ে আছে। তুমি কি সত্যি চাও আমি চলে যাই? তুমি কি সত্যি খারাপ মেয়েটা সামিয়াকে বিয়ে করবে? কেন করলে তোমার সমস্যা কোথায়?
তুমি তো আমাকে ভাইয়া ডাকো, বড় বোন কি চায় না ছোট ভাই সুখে থাকুক? আমি তোমাকে খুন করে ফেলবো নাদিম। তুমি আমার থেকে 2 বছরের ছোট হতে পারো, কিন্তু তুই আমার স্বামী। আমি অভিনয় করেছি কারণ তুই বিয়ের পরে বিদেশে গিয়ে আমাকে ভুলে গিয়েছিলি। আমার ফোন ধরতি না, ঠিকমতো কথা বলতি না। আমি চেয়েছিলাম তোকে একটু শিক্ষা দিতে। ও আচ্ছা, তাহলে স্মৃতিশক্তি হারানোটা সম্পূর্ণ মিথ্যা ছিল? হ্যাঁ, মিথ্যে ছিল, 100 বার মিথ্যে ছিল। আমি তোকে জানানোর জন্য বড় আম্মুর সাথে প্ল্যান করেছি। এখন কি করবি তুই? মারবি আমাকে? বের করে দিবি? নাদিব এবার নীলিমার হাতটা কলার থেকে সরিয়ে দেয়, তারপর ওর 2 হাত নিজের হাতে শক্ত করে ধরে। মারবো কেন? তুমি তো আমার সিনিয়র বউ, আমার ভাবির প্রিয় বান্ধবী। তবে শিক্ষা তুমি একাই দেবে কেন? আমি যে 1 মাস সোফায় মশার কামড় খেলাম, তার শোধ কে দেবে? আমি জানি না, আমি চলে যাচ্ছি। যাবে না কোথাও, ব্যাগ যেখানে ছিল সেখানে রাখো। আর শোনো, ওই সামিয়া টামিয়া বলে কেউ নেই, ওটা তো তোমাকে ভয় দেখানোর জন্য বানিয়ে আনছি। সে আমার বান্ধবী, রিয়াজের বউ সে। তার মানে তুমিও মিথ্যে বলেছো? কেন? তুমি পারলে আমি পারবো না? বড়দের থেকে ছোটরা তো এসবই শেখে। নীলিমা নাদিবের বুকে একটা কিল মারে, তারপর ওর উপর ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। নাদিবও তাকে আগলে নেয়, তবে নাদিব কানে কানে বলে, কান্না থামাও। আর শোনো, আজ রাতে কিন্তু আর সোফায় যাচ্ছি না। আর যদি ধাক্কা দিয়ে ফেলে দাও, তবে কিন্তু সত্যি পাবনা যাওয়ার টিকিট কাটবো। তোমাকে আর সোফায় যেতে হবে না রে বাদর। তবে তুমি আমাকে না জানিয়ে আর একবারও বিদেশে যাবে না। গেলে আমি তোমার সব ল্যাপটপ আর ফোন ভেঙে চুরমার করে দেবো। আচ্ছা বাবা, কান ধরছি। এবার চলো, আম্মু বাইরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছে। ওনাকে বলে আসি যে আমাদের নাটক আপাতত বিরতিতে। দুজন একসাথে হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে যায়। আম্মু দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, যাক, দুজনের বুদ্ধিই সমান। এবার অন্তত বাড়িতে একটু শান্তি ফিরবে। কিন্তু শান্তি কি এত সহজে আসে? নীলিমা যে নাদিবের চেয়ে 2 বছরের বড়, এই সুপারিউটি কমপ্লেক্স কি এত সহজে যাবে? নাদিব জানে রোমান্টিক অত্যাচার কেমন করে শুরু হয়েছে।